আমাকে ক্লিয়ারলি শোনা যায় তো না? ইয়েস স্যার, শোনা যায়। ওকে। সো আসসালামু আলাইকুম এন্ড ভেরি গুড ইভিনিং ওয়ান্স এগেইন। আমরা গত ক্লাসে ইনকাম স্টেটমেন্টের আইটেম নিয়ে ডিসকাশন করেছিলাম। আমরা আগে দেখেছি যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ আইএফআরএস আমরা দেখেছি। আমরা আইএফআরএস এর অনেকগুলো টপিক সম্পর্কে ডিসকাশন করেছি। আমরা আইএস 1 দেখেছি, আইএস 2 গতকালকে কস্ট অফ গুডস সোল্ড দেখাতে যে আমরা দেখিয়েছি কিভাবে ইনভেন্টরি ক্যালকুলেশন করতে হয়, সেই জিনিসগুলো আমরা আলাপ করেছি। এখন একটা বিজনেসের ট্রু পিকচার হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিটে রিফ্লেক্ট হয়, যেটাকে আমরা বলছি স্টেটমেন্ট অফ প্রফিট অর লস অ্যান্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম। সো আমাকে শুরুতে কেউ একজন বলেন, এই স্টেটমেন্ট অফ প্রফিট অর লস এটা তো আমরা বুঝলাম, কিন্তু আদার কম্প্রিহেনসিভ ইনকাম জিনিসটা কি? হ্যাভ ইউ এনি আইডিয়া, এনিওয়ান? কারো কোনো আইডিয়া আছে? আচ্ছা, আইডিয়া না থাকলে কোনো সমস্যা নেই, আমি ডিসকাস করব। তাহলে প্রথম হচ্ছে স্টেটমেন্ট অফ প্রফিট অর লস। তার মানে যে কোনো ব্যবসা করতে গেলে আইদার আপনার প্রফিট হবে অথবা লস হবে, দুটো তো একসাথে হয় না। সো আমরা ইন্স্যুরেন্স কোম্পানির যে ব্যালেন্স শিটের স্টেট বা ইনকাম স্টেটমেন্ট যে ফরম্যাট দেওয়া আছে ইন্স্যুরেন্স অ্যাক্ট অনুযায়ী, সেখানে একটু ভুল আছে। এটা আপনারা যারা ইন্স্যুরেন্স কোম্পানি চাকরি করেন বা দেখেছেন, এখানে তাদের এই স্টেটমেন্টের নাম দিয়েছি, লোকালি বাংলাদেশে ল করতে যে এটা ভুলটা করেছে, লিখেছে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। সো এটা খেয়াল রাখতে হবে, কখনোই প্রফিট অ্যান্ড লস হবে না, অল লস হবে। কারণ হচ্ছে একসাথে প্রফিট এবং লস দুটোই দুটো একবারে করা সম্ভব না। তো এটা একটা ইস্যু। তো প্রফিট আর লস কিরকম হবে? সোজা কথা হচ্ছে, এই যে গ্রস রেভিনিউ বা গ্রস সেল বা গ্রস রিসিপ্ট, এটাই হচ্ছে আপনার ইনকাম। তার থেকে গ্রসলি প্রথমে বাদ যায় হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। সো কস্ট অফ গুডস সোল্ড বাদ দিয়ে আমরা জিপি পাই। জিপি এই যে বাদ দেওয়ার পরে আমরা যেটা জিপি থেকে অপারেটিং এক্সপেন্স বা ওপেক্স গুলো বাদ দেই, যেমন সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, ফাইন্যান্স এক্সপেন্স, মোটামুটি এই হেডেই আমরা ইনকাম স্টেটমেন্ট গুলো করে থাকি। এখানে একটা বিষয় আপনাদেরকে আবারও মেনশন করে দেই, এখন পর্যন্ত ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট 7-8 ধরনের ফরম্যাটে করা হয়। স্পেশালি হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্লাস ইন্স্যুরেন্স প্লাস নন ফর প্রফিট, বিভিন্ন রকম ভাগ ভাগ করে 8 ধরনের ফরম্যাট প্রচলিত আছে, 8টাই রাইট। কারণ আইএফআরএস এ কোনো স্পেসিফিক বলা নাই যে এভাবেই করতে হবে। কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে আইএফআরএস 18 আসছে, যেটা 2027 1 জানুয়ারি থেকে ম্যান্ডেটরিলি ইউজ করতে হবে। সেখানে একটা স্পেসিফিক ফরম্যাট দেওয়া আছে। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার একটা ভিডিও অলরেডি করা আছে, আপনাদেরকে দেখার জন্য রিকোয়েস্ট করেছিলাম। যদিও এখনো ওইটা ম্যান্ডেটরি অ্যাপ্লিকেশন না, বাট আর্লি অ্যাপ্লিকেশন ইজ পারমিজেবল। অর্থাৎ কেউ যদি ওই ফরম্যাট এখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করতে চায়, তাকে ভুল বলা যাবে না, তা সেটাও রাইট। তো যাই হোক, আমি ওইটা একটু দেখেন তাহলে। এই ইনকাম স্টেটমেন্ট যে ফরম্যাটটা স্লাইটলি চেঞ্জ আছে, এটা বড় কিছু না। আপনারা এই ক্লাসে যেহেতু এখনো আপনার 24 25 26 অলমোস্ট 2.5 বছর আছে, সো এখন এই ফরম্যাটটাই আমরা দেখি। আর আমার ওই ভিডিওটা একটু দেখে নিবেন। যখন আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো নতুন ফরম্যাট অনুযায়ী করব, আমি ডেফিনেটলি ডেফিনেটলি আপডেটেড ফরম্যাটে আরো ভিডিও বানাবো, আপনারা ফলো করবেন। তো আপাতত আমরা যেটা দেখলাম, যে এই যে গ্রস রিসিপ্ট, তার থেকে হচ্ছে সিওজিএস বাদ দিয়ে আমরা জিপি পাই বা গ্রস প্রফিট। এর থেকে আমরা অপারেটিং এক্সপেন্ডিচার ওপেক্স, অর্থাৎ সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন, সেলস এবং সেলের ডিস্ট্রিবিউশন মানে প্রোডাক্টের ডিস্ট্রিবিউশন করার খরচ এবং সেলিং, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স মানে হেড অফিসের ভাড়া থেকে শুরু করে এইচওডিদের স্যালারি থেকে শুরু করে যেগুলো ফ্যাক্টরি এবং সেলস এর সাথে রিলেটেড না, এরকম সমস্ত খরচগুলোকে সাধারণত আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের আন্ডারে আনি। আর ফাইন্যান্স কস্ট একটা আলাদা হেড, এটা হচ্ছে ব্যাংকের আমরা যে লোন নিয়ে থাকি এই ধরনের কস্টগুলোকে থাকে। তাহলে আমরা এর সাথে আরেকটা জিনিস যোগ করতে পারি, আদার অপারেটিং ইনকাম। আদার অপারেটিং ইনকাম কিরকম হতে পারে? লেটস সে আমরা স্ক্র্যাপ সেল করলাম, অথবা আমাদের হচ্ছে যে কিছু প্রোডাক্টে আর&ডি করেছি বা কিছু প্রোডাক্টের কোয়ালিটি আপ টু দ্য মার্ক হয়নি, ওটা ভিন্নভাবে সেল করে দিলাম। এই জিনিসগুলোকে আদার সেলে আসে। আদার সেলে আরো কিছু জিনিস আছে, আমরা ব্যবসার যে র মেটেরিয়াল গুলো আনি, সেই র মেটেরিয়াল গুলো আনার জন্য কার্টুন প্রয়োজন হয়, বস্তা প্রয়োজন হয়, বিভিন্ন ধরনের এইগুলো সেল করেও এই টাকাটা আসে।
এছাড়া অনেক সময় ইন্স্যুরেন্স থেকে কিছু টাকা নো ক্লেম বোনাস টোনাস পাওয়া যায়, এটাও আদার ইনকামের আন্ডারেই মোস্টলি আসে। এই স্টেটমেন্টের আপনাদেরকে দেয়া আছে, আপনারা 30 নম্বর নোটটা দেখে নিন। তো যাই হোক, এটা আমরা পেলে, এইটা যেটা পেলাম তার মানে জিপি থেকে আমরা যখন সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, ফাইন্যান্স কস্ট এবং আদার বাদ দেওয়ার পরে যোগ করলাম আদার অপারেটিং ইনকাম, যোগ করার পরে ফাইনালি যেটা পেলাম প্রফিট ফ্রম অপারেশন, দিস ইজ বেসিকলি আওয়ার প্রফিট ফ্রম অপারেশন। এরপরে আদার ইনকাম নামে আরেকটা হেড এখানে আছে, তারপরে এখান থেকে আমরা প্রফিট বিফোর ডাব্লিউপিপিএফ মানে ওয়ার্কার প্রফিট পার্টিসিপেশন, এন্ড হচ্ছে ডাব্লিউপিএফ মানে হচ্ছে ডাব্লিউপিএফ যেটা আমাদের হচ্ছে প্রভিডেন্ট আপনার গ্র্যাচুইটি ফান্ড, এবং ডাব্লিউপিএফ ডাব্লিউ ইয়ে ফান্ড থাকে, সেটা বাদ দেওয়ার পরে অ্যালোকেশন, এই ডাব্লিউপিপিএফ এবং ডাব্লিউএফ এই অ্যালোকেশনটা আমরা বাদ দেওয়ার পরে প্রফিট বিফোর ট্যাক্স পাই। এরপরে আমরা ট্যাক্স বাদ দিয়ে, ট্যাক্সের ক্ষেত্রে দুটো হয়, যেটা আপনাদের একটা ক্লাস আছে আমি শিখিয়ে দিব, সেটা হচ্ছে কিভাবে ডেফার্ড ট্যাক্স এবং আপনার হচ্ছে কারেন্ট ট্যাক্স ক্যালকুলেশন করতে হয়, সেটা আমরা দেখব। সো এরপরে আমরা নেট প্রফিট পাই। এই নেট প্রফিট বিফোর আফটার ট্যাক্স যেটা থাকে, এখানে অনেক সময় এই যে আপনার যেমন তার অ্যাসোসিয়েট কোম্পানি আছে, আমরা অ্যাসোসিয়েট মানে হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এর আরো কিছু ইনভেস্টমেন্ট আছে, কিছু কিছু কোম্পানি, সেখান থেকে কিছু ইনকাম আসছে, এটাকে আমরা বলছি নেট প্রফিট বিফোর ট্যাক্স। এই পর্যন্ত আমরা ক্লিয়ারলি দেখেছি, দিস ইজ আওয়ার মোটামুটি স্ট্যান্ডার্ড ফরম্যাট। হ্যাঁ, এরপরে দেখবেন এইখানে আছে আদার কম্প্রিহেনসিভ ইনকাম। এই আদার কম্প্রিহেনসিভ ইনকামের কারণে এই স্টেটমেন্টটার নাম হচ্ছে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম। এই আদার কম্প্রিহেনসিভ ইনকাম নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে, আমি আজকে এখন কিছুটা ডিসকাস করে দিচ্ছি, বাট আপনারা অবশ্যই এটা দেখবেন, যারা খুব বেশি এক্সপার্ট হতে চান, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার জন্য এক্সপার্ট হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করতে চান, তাকে ওই জিনিসগুলো দেখে আরো একটু ওভারঅল এই কোর্সে যেভাবে আমরা দেখছি এর থেকে একটু অ্যাডভান্স লেভেলের লার্নিং নেওয়ার সুযোগ আছে। কারণ সাধারণত আমি অতীতের কিছু ক্লাস আমি রেকর্ডিং দেখে আমার ইউটিউব চ্যানেলে টাইম টু টাইম দিই। তো এটা আমি পোস্ট পোস্ট করে দিব, আদার কম্প্রিহেনসিভ ইনকামের উপর একটা ভিডিও আছে, দেখে নেবেন। সো যাই হোক, এই আদার কম্প্রিহেনসিভ ইনকাম কি কি আসছে দেখেন। আনরিয়ালাইজ গেইন অর লস অন ফেয়ার ভ্যালু ওসিআই ফাইন্যান্সিয়াল অ্যাসেট। এইটা কি কেউ বলতে পারবেন এটার মানে কি? হোয়াট ডাজ ইট মিন? এটার মানে কি কেউ বলতে পারবেন? কারো কোনো আইডিয়া আছে? একটু স্যার বড় করে অ্যাসেট, দিচ্ছি আমরা। আমি মিস্টেক বলছেন স্যার, অ্যাসেট রিভ্যালুয়েশনের কারণে যদি কোনো গেইন অথবা লস হয়, সেল মনে করেন যেটা ল্যান্ড হতে পারে। আর ফরেন, মানে ফরেন ডলারে, ফরেন কারেন্সির এই যে আনরিয়েলাইজড গেইন থাকে, সেটা হুম, থাকে। ফরেন কারেন্সির আনরিয়ালাইজ গেইনটা এখানে আছে, গেইন অন লস অন ট্রান্সলেশন অফ দ্য ফরেন অপারেশন, তার যে বাইরের অপারেশন সেটা এখানে আছে। আর এইখানে শুরুতে যিনি বললেন, এই দুইটাই হচ্ছে মূলত এখানে 35 নম্বর নোট আমরা চট করে দেখে নিতে পারি। আর 14.1 আমরা যেভাবে এই ক্লাসগুলো করছি, হ্যাঁ, যেহেতু ক্লাসের সংখ্যা হয়তো আমি যেভাবে পড়াই, আমি তো আজকে মনে হয় ষষ্ঠ ক্লাস, কিন্তু আমরা আজকে এসে ওই আমাদের শিডিউলের যে ক্লাস ছিল সেই শিডিউল ক্লাসে প্রবাবলি আজকে আমরা মাত্র এই যে আজকে হচ্ছে ষষ্ঠ ক্লাস, কিন্তু আমরা নিচ্ছি কিন্তু আজকে ফিফথ ক্লাস স্যার। হ্যাঁ, ফিফথ ফিফথ ও সরি সরি ফিফথ ক্লাস। পঞ্চম ক্লাস। হ্যাঁ, আজকে পঞ্চম ক্লাস, কিন্তু আমি চতুর্থ ক্লাসেরটা নিচ্ছি, এই যে রেভিনিউ রিকগনিশন, খেয়াল করেন। এরপরে আজকে ডেফার ট্যাক্স নিতে পারবো না, তার মানে আমার ক্লাসের সংখ্যা একটু বাড়বে, যেহেতু আমি খুব মানে চেষ্টা করি একটু আপনাদের সাথে ইন্টারাক্ট করবার জন্য। এটা অসুবিধা নেই, ধরেন আমাদের বিসলিউশনের থেকে আমি আমার ক্লাস সংখ্যার জন্য আলাদা পেমেন্ট নাই নিলাম, কিন্তু আমি চাই যে আপনাদের একটু, আর যেহেতু অন্য একটা ক্লাসেরও আমার একটা ডিমান্ড ছিল যে স্পেশালি অন্য টিচারের কয়েকজন আছেন যারা আমাকে বলেছেন যে স্যার আপনার ক্লাসটা করতে চাই, তো এই কারণে এই ক্লাসটা আপনারা একটা ক্লাসও মিস করবেন না। যদি কোনো কারণে মিস হয় তাহলে ডেফিনেটলি আগের ক্লাসের ভিডিওটা দেখে আসবেন, আর আমি যেসব সাজেশন দিই, যেসব ভিডিও দেখার, ওটা দেখবেন। তো যাই হোক, কেন এই কথা বললাম, আমরা এইটা একটা ক্রুশিয়াল ইম্পর্টেন্ট ইস্যু। সো আমরা তাহলে গেইন অন লস অন ট্রান্সলেশন অফ ফরেন অপারেশন 14.1 নম্বর নোটটা দেখবো। আর আনরিয়ালাইজ গেইন অন লস অন ফেয়ার ফেয়ার ভ্যালু, এটা এফবি মানে ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই ফাইন্যান্সিয়াল অ্যাসেট, এই জিনিসগুলো আমরা দেখব। এটা দেখার পর মূলত আমরা চলে যাব আজকের মেইন ইস্যু, সেটা হচ্ছে এই যে গ্রস রেভিনিউ বের করার যে ফর্মুলা, এবং এই সেলিং এন্ড মার্কেটিং এর কিছু কিছু খরচ কিরকম আসে না আসে, এগুলো আমরা আইএফআরএস 15টা দেখবো। তাহলে 14.1-এ চলে যাচ্ছি কুইকলি। এটা আমাদের আসলে প্রসঙ্গক্রমে আসলো দেখে এটা আলাপ করলাম, কিন্তু আমরা আজকে আইএফআরএস 15টা করব।
কুইকলি আমরা 14.1 নোটটা দেখি, তাহলে আপনাদের এই স্টেটমেন্টটা যদি আপনারা বাসায় একটু অ্যানালাইসিস করেন, হোপফুলি ইট উইল বি মানে ভেরি হেল্পফুল ফর অল অফ ইউ। এই দেখেন, এই যে এটার নাম হচ্ছে ট্রান্সলেশন রিজার্ভ। ট্রান্সলেশন রিজার্ভ মানে হচ্ছে এই স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এর যে ফরেন দুটো ইনভেস্টমেন্ট ছিল, আমরা মনে হয় কেনিয়ার নাইরোবিতে দেখেছিলাম, আর একটা বোধহয় দেখলাম হচ্ছে যে তিউনিসিয়া না কোথায়, দুইটা জায়গায় আছে, আপনার স্টেটমেন্টে দেখলেই বুঝতে পারবেন, আমি বারবার উপর নিচ যাচ্ছি না। তাদের দুটো ফরেন সাবসিডিয়ারি আছে। তো তাদের এই ফরেন সাবসিডিয়ারি যখন স্কোয়ার ফার্মাসিউটিক্যালস বাংলাদেশ থেকে টাকা নিয়েছে এই ইনভেস্টমেন্টটা করার জন্য, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, তখন স্কোয়ার ফার্মা বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমে এডি ব্যাংকের মাধ্যমে দিয়েছে জমা বাংলাদেশি টাকা। এই বাংলাদেশি টাকাটা ডলারে কনভার্ট হয়ে চলে গেছে হচ্ছে কেনিয়ার নাইরোবি অথবা আরেকটা যে কান্ট্রি তিউনিসিয়া না কোথায়, সেখানে চলে গেছে। যে ওই ডলারটা আবার ওদের কারেন্সিতে কনভার্ট হয়ে গেছে। তো আমার টাকার থেকে হচ্ছে ডলার, ডলার থেকে হচ্ছে ওই যেখানে আমার বিজনেস করছি সেই দেশের লোকাল কারেন্সি। সেই লোকাল কারেন্সি থেকে আমরা অ্যাসেট কিনেছি, ব্যাংক লোন নিয়েছি, অথবা আমি ইনভেন্টরি কিনে ব্যবসা করেছি। তার মানে এই সমস্ত কনভার্সন একবার টাকার থেকে ডলার, ডলার থেকে কেনিয়ার যে কারেন্সি, এই তিনবার কনভার্সনের ফলে যখন আমি বছর শেষে এসে ওই দেশের ব্যালেন্স শিট ইনকাম স্টেটমেন্টে কনসলিডেট করছি বাংলাদেশের স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সাথে, তখন গেইন অথবা লস আসবে। সেই গেইন লসটা হচ্ছে ট্রান্সলেশন অ্যাডজাস্টমেন্ট ফর দ্য ইয়ার। ঠিক আছে? তো এটা আপনি কি এই যে কেনিয়ার লেখা আছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস কেনিয়া ইপিজেড এর, আপনার এখানে কিভাবে লসটা আসছে, তাদের টোটাল অ্যাসেট থেকে যেটা ভ্যালু ছিল কিছু কম বেশি হয়েছে, ফলে কিছুটা লস আসছে। আরেকটা হচ্ছে যে ছিল এখানে, তো আপাতত এই একটা দেখলেই চলবে। তো এইভাবে ফরেন কারেন্সি লস আর গেইন আসে। এইটা একটা আলাদা ভিডিও আছে, এইটাও আপনারা দেখতে হবে, এখন দরকার নেই, আমি পরে দিব। এটা IS-21 স্যার একটা প্রশ্ন করতে পারি? প্লিজ প্লিজ বলেন। স্যার যখন কেনিয়ান কারেন্সিতে আমার যখন লাভ বা লস হচ্ছে, এটা যখন আমি টাকায় কনভার্ট করতে চাইছি, যে টাকা হিসেবে লাভ লস হচ্ছে, তখন কি কেনিয়ান কারেন্সি থেকে আবার ইউএস ডলার এবং ইউএস ডলার থেকে বাংলায় কনভার্ট করে কি আমি লাভ লসটা করতে পারবো? টাকায় কত হ্যাঁ কি হলো? হ্যাঁ হ্যাঁ, ওটাই করতে হয়, কারণ আমাদের হচ্ছে কেনিয়ান ডলারটাও সফট কারেন্সি, এটা মাথায় রেখেন। দুইটা টার্ম আছে, এটা আবার এটা বলতে গেলে আবার ডিটেল ভিন্ন হবে, বাট এইটুকু মাথায় রাখেন যে বিডিটি ইজ এ সফট কারেন্সি, কেনিয়ার যে টাকাটা ওইটাও সফট কারেন্সি। সফট কারেন্সি টু সফট কারেন্সি সাধারণত আমরা এই ক্যালকুলেশন করি না, আমরা ডলার যেটা হার্ড কারেন্সি, যেটা হচ্ছে মূলত ট্রানজেকশন কারেন্সি, ওইটার মাধ্যমে করে থাকি। ঠিক আছে? ওকে, তো এখানে আমরা একটা পেয়েছি। আর 35 নম্বর নোটে আসেন, আপনারা এগুলো একটু দেখেন। আমি যখন যেসব আজকে যেমন একটু দেরি করে শুরু হয়েছে, আজকে আমরা অত কোশ্চেন নিব না, নেক্সট ক্লাসে কিছু কোশ্চেন করেন এখান থেকে। এই দেখেন, এবার আসেন, এই যে একজন বললেন যে অনেক কিছু ইনস্ট্রুমেন্ট থাকে, যেমন দেখেন এখানে 35 নম্বর নোটে আছে কনসোলিডেটেড আনরিয়ালাইজ গেইন অন লস অন ফেয়ার ভ্যালু ওসিআই ফাইন্যান্সিয়াল অ্যাসেট। তার মানে বেসিকলি তাদের হচ্ছে কিছু অ্যাসেট আছে, এটার নাম হচ্ছে কি ফাইন্যান্সিয়াল অ্যাসেট। এখন এই ফাইন্যান্সিয়াল অ্যাসেট বুঝাতে গেলে আপনাদেরকে আবারও বুঝাইতে হবে, ফাইন্যান্সিয়াল অ্যাসেট মানে হচ্ছে কি কি হয় বলেন তো। অ্যাকাউন্টস রিসিভেবল ইজ এ ফাইন্যান্সিয়াল অ্যাসেট। অন্য কোম্পানির শেয়ার কিনেছেন, অর্থাৎ স্কোয়ার ফার্মা অন্য অন্য কোম্পানির শেয়ার কিনেছে লিস্টেড সিকিউরিটিজের, সেটাও ফাইন্যান্সিয়াল অ্যাসেট। এরকম কিছু ফাইন্যান্সিয়াল অ্যাসেট ছিল, সেইটার যেমন ধরেন আমি স্টক মার্কেটে শেয়ার কিনি না, তো শেয়ার যখন কিনি, লেটসে আমি একটা শেয়ার কিনেছি 130 টাকায়, সো আমার 130 টাকা আমি বিক্রি করিনি, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমি শেয়ারটা 130 টাকা কিনেছি, এখনো বিক্রি করিনি। বছরের যেদিন আমার রিপোর্টিং ডেট অর্থাৎ 30 জুন, এই 130-এর টাকাটা 138 হতে পারে বেড়ে, অথবা 124 হতে পারে। যদি 138 হয় তাহলে 8 টাকা ইজ আনরিয়ালাইজ গেইন, আর যদি 124 টাকা হয় তাহলে 6 টাকা হচ্ছে আনরিয়ালাইজ লস, যে কোনো একটা হইতে পারে। সো স্কোয়ার ফার্মাসিউটিক্যালস যে ইনভেস্টমেন্টটা আছে সেটা কারেন্ট ডেটে আনরিয়ালাইজ গেইন আসছে। এখানে যে ফিগারটা ওপেনিং গেইন ছিল কত আর বছর শেষে কত গেইন আছে, এটাকে অ্যাডজাস্ট করে আপনার ওভারঅল একটা আপনার লস শো হচ্ছে, ওভারঅল একটা লস শো হচ্ছে, সেটা হচ্ছে আপনার এই অ্যামাউন্টটা। তার মানে এই যে আমি ওসি এর ভিতরে দুইটা আইটেম নিলাম, একটা হচ্ছে স্কোয়ার ফার্মার যেসব ফরেন ইনভেস্টমেন্ট ছিল, ফরেন কারেন্সিতে সাবসিডিয়ারিতে ইনভেস্টমেন্ট ছিল, এখানে সাবসিডিয়ারি না, এখানে হচ্ছে সরাসরি তাদের হচ্ছে হ্যাঁ সাবসিডিয়ারিতে ইনভেস্টমেন্ট ছিল, ওইটার ওই ব্যালেন্স শিটটাকে বাংলাদেশের টাকায় কনভার্ট করে গেইন লস হয়েছে কিনা এটাও আসছে।
আরেকটা আসছে স্কয়ার ফার্মা যতটা শেয়ার মার্কেটের স্টক স্টক অন্য অন্য কোম্পানির স্টক বা সিকিউরিটিজ ইনভেস্টমেন্ট ছিল সেটার মার্কেট ভ্যালু আপ ডাউনের উপর বেসিস করে টাকাটা আসছে। সো দ্যাট ইজ দ্য, আমি অত ডিটেইল আপনার এখন ক্যালকুলেশনে গেলাম না। আশা করা যায় আপনারা জিনিসটা বুঝতে পারলেন যে আইটেমটা কি, কারণ এখানে তো আমরা আজকে পড়বো 16, বাট আমি 16 আগে এগুলো একটু বলে নিলাম সো দ্যাট ইনকাম স্টেটমেন্টের টোটাল ফরম্যাটটা আপনাদের মাথায় যাতে করে ভালো করে, ঠিক আছে? সো তাহলে আমরা এই এই পর্যন্ত ছিলাম। এক সেকেন্ড, এখানে ছিলাম আমরা হচ্ছে স্কয়ার ফার্মা। এই যে আমরা দেখলাম হচ্ছে আদার কম্প্রিহেনসিভ ইনকাম, দুইটা আইটেম ছিল, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসেট মানে স্টক মার্কেটে ইনভেস্টমেন্টের একটা ইস্যু আসছে 35 নম্বর নোট থেকে, এইখানে বেসিকলি হচ্ছে লস ছিল, আর হচ্ছে ফরেন কারেন্সি অপারেশনে লস ছিল। তো এই দুটো লস আমরা অ্যাডজাস্ট করেছি, করে আমরা পেয়েছি টোটাল কম্প্রিহেনসিভ ইনকাম ফর দ্য ইয়ার। তাহলে এইটাই হচ্ছে আমাদের টোটাল ইনকাম। তারপরে আমরা হচ্ছে এই মানে নেট প্রফিট অ্যাট্রিবিউট যেটা হচ্ছে রিটেন আর্নিংসে করি, সেটা হচ্ছে আমরা যেহেতু 100% ওন সাবসিডি না, কিছু নন কন্ট্রোলিং ইন্টারেস্ট আছে, হয়তো কেনিয়ায় হয়তো নিয়ম আছে যে গভর্নমেন্টকে 3-4-5% শেয়ার দিতে হয়, এই কারণে এই প্রফিটের একটা অংশ যেটা হচ্ছে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট বলে, এটা হচ্ছে যখন আমরা কোনো কনসোলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করি তখন আমরা যদি 100% ওন না করি কোনো কোম্পানির সাবসিডিয়ারি, তাহলে নন কন্ট্রোলিং মানে অন্যরা যদি থাকে, লেটসে আমি 100% শেয়ার না, আমি হচ্ছে 97% শেয়ার, তাহলে 3% শেয়ার কেউ না কেউ হোল্ড করে, ওটাকে বলা হয় নন কন্ট্রোলিং ইন্টারেস্ট, আগে বলা হয়তো মাইনরিটি ইন্টারেস্ট, তাদের প্রফিটটা অ্যালোকেট করে দেখাতে হয়। সো দিস আর দ্য বেসিক, আমরা এটা দেখলাম। এখন আমাদের মেইন ইস্যু হচ্ছে এই জায়গায় আমরা করব, সেটা হচ্ছে গ্রস রেভিনিউ কিভাবে ক্যালকুলেশন করে, কিভাবে রিকগনাইজ করে, ক্যালকুলেশন আর রিকগনাইজ। সো আমরা কিন্তু কনটেক্সটটা আলাপ করলাম, এখন আমরা মেইন জায়গায় যাচ্ছি। ইজ ইট ওকে? বোঝা গেছে ব্যাপারটা কি বলতে চাচ্ছি আমরা? জি বোঝা গেল? স্যার, বুঝতে পেরেছি। জি স্যার। আচ্ছা, আমরা কি এখন দেখতে পাচ্ছি IFRS 15 রেভিনিউ ফ্রম কন্ট্যাক্ট উইথ কাস্টমার দেখা যায়? জি পিপিটি স্যার, দেখা দেখা যায়? যাচ্ছে। ওকে, তাহলে গতকালকে কস্ট অফ গুডস সোল্ড দেখেছি, উল্টা করা দরকার ছিল, রেভিনিউটা আগে দেখালে হতো, কিন্তু ঠিকই আছে, যেটা অসুবিধা নেই, আমরা তো পর পর ক্লাস নিচ্ছি। তাহলে এটার অবজেক্টিভ কি এখানে আসলে? টু এস্টাবলিশ দ্য প্রিন্সিপাল দ্যাট এন্টিটি শ্যাল অ্যাপ্লাই টু রিপোর্ট, কি রিপোর্ট করবে? ইউজফুল ইনফরমেশন টু ইউজার অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাবাউট দ্য নেচার, অ্যামাউন্ট, টাইমিং অ্যান্ড আনসার্টেনিটি অফ দ্য রেভিনিউ অ্যান্ড ক্যাশ ফ্লোজ, এক্সপেক্টেড ক্রেডিট লস। আচ্ছা, এক্সপেক্টেড ক্রেডিট লসটা আলাদাভাবে লাল করে রেখেছি, এটা বলি আপনাদেরকে। আগে আমরা একসময় ডাউটফুল ডেট বলতাম না, এটা কি বুঝতে পারছেন কেউ? অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট এটা মানে কি বলেন তো? দেখি আপনারা জানার কথা, দুই স্যার একজন। অ্যাকাউন্টস রিসিভেবল থেকে যে টাকাটা পাওয়া যাবে না ধরে নেওয়া হয়। হ্যাঁ, যেটা হচ্ছে আমার বাকিতে বিক্রয় করলে আমরা বলি অ্যাকাউন্টস রিসিভেবল, তার একটা অংশ না পাওয়ার সম্ভাবনা তৈরি হয়, এইটাকে ব্যাড ডেট প্রভিশন অনেক সময় ব্যাড, বলতাম আমরা। জি জি, ব্যাড ডেট প্রভিশন বলি, ওইটাকে IFRS 9 এর ভাষায় এক্সপেক্টেড ক্রেডিট লস বলে। একটু জাস্ট বলে দিলাম, আপনার হঠাৎ করে টার্মটা একটু আনইউজুয়াল মনে হবে। IFRS 9 যেটা, এটা হচ্ছে বেসিক্যালি ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের দুইটা জিনিস আছে, একটাকে বলে ফাইন্যান্সিয়াল অ্যাসেট, ওই যে বললাম অ্যাকাউন্ট রিসিভেবল, তারপরে আদার কোম্পানির শেয়ার, এটাকে বলে হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসেট। আর ফাইন্যান্সিয়াল লাইবিলিটি হচ্ছে অ্যাকাউন্টস পেয়াবল, অথবা যদি অন্য কোনো ইকুইটি সিকিউরিটি আমি ইস্যু করে থাকি। তো যাই হোক, সেই IFRS 9-এ আমরা যেটা মানে যেটাকে বলি হচ্ছে ডাউটফুল ডেট, সেটাকে বলা হয় এক্সপেক্টেড ক্রেডিট লস। সো এটা জাস্ট বলে রাখলাম, এটা তেমন কিছু না। সো যেটা হলো সেটা হচ্ছে টু এস্টাবলিশ দ্য প্রিন্সিপাল দ্যাট অ্যান এন্টিটি শ্যাল অ্যাপ্লাই টু দ্য রিপোর্ট ইউজফুল ইনফরমেশন টু ইউজার অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাবাউট দ্য নেচার, অ্যামাউন্ট, টাইমিং অ্যান্ড আনসার্টেনিটি অফ রেভিনিউ অ্যান্ড ক্যাশ ফ্লো। ওই যে ক্যাশ ফ্লো যদি না পেয়ে থাকেন, আনএক্সপেক্টেড যে ক্রেডিট লস হতে পারে, এক্সপেক্টেড ক্রেডিট লস অ্যারাইজিং ফ্রম এ কন্ট্যাক্ট উইথ কাস্টমার। আচ্ছা, এটাকে বলা হয় IFRS 15। এখানে থাকে কি কি? নেচার অফ কন্ট্যাক্ট, টাইমিং, আনসার্টেনিটি এন্ড হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম কন্ট্যাক্ট। এখন আমাকে কেউ একজন বলেন তো, যে এই যে রেভিনিউ রিকগনিশন এখন বলছি, এইটা কোন IAS বা IFRS আগে ছিল? এটা একটা নতুন IFRS, আগের IFRS-টা কি বলতে পারবেন যে এটা ওই IFRS ছিল? হ্যাভ ইউ এন আইডিয়া? IS 18, সরি, IS 18, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। IAS 18 ছিল, যেটা হচ্ছে আপনার রেভিনিউ নামে একটা IAS ছিল 18, ওইটা আসলে কিছু কিছু জায়গায় কিছু অসঙ্গতি ছিল, কিছু কিছু জায়গায় আপনার এক্স্যাক্টলি আপনার প্রপারলি মানে প্রিন্সিপাল বেস ছিল না, দ্যাট ওয়াজ নট
actually principle based. That was some sort of rule based IS framework chilo. So now we have to read and understand the IFRS 15, which is basically a principle based new IFRS. The content of the IFRS is basically revenue from contact with customer. So here contact and customer is very important. So if you want to recognize any revenue, so you have to sell something to your customer, and there should be a agreement between a seller and buyer. This agreement is called contract. So আমরা যদি বাংলায় বলি এরকম যে কন্ট্যাক্ট, আপনার কাছে মনে হতে পারে যে আমি দোকানে যে একটা প্রোডাক্ট কিনতেছি এটা কি কোনো কন্ট্যাক্ট আছে? বলেন তো এটা কোনো কন্ট্যাক্ট আছে কিনা? কন্ট্রাক্ট নয় তো এগ্রিমেন্ট, তাই না? এনে কোনো ইয়ে আছে? আমি দোকানে যে 2টা সাবান কিনলাম, 1 কেজি চাল কিনলাম বা 5 কেজি চাল কিনলাম, হ্যাঁ, 1 কেজি চা কিনলাম, এটা কি কোনো, বা আধা কেজি দুধ কিনলাম, সো এটা কি কোনো কন্ট্রাক্ট আছে বিটুইন দ্য দোকানদার অর্থাৎ সেলার অ্যান্ড দ্য কাস্টমার, মি? আছে কোনো কন্ট্রাক্ট? জি স্যার আছে। জি স্যার আছে, কন্ট্যাক্ট আছে কন্ট্যাক্ট। এক্স্যাক্টলি আমি আপনাদেরকে বলি, ইদানিং পলিটিক্যাল সিচুয়েশনের কারণে আপনারা প্রায় জেনে থাকবেন যে সংবিধান একটা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ লিগ্যাল ডকুমেন্ট, যেটাকে কনস্টিটিউশন বলে, সংবিধান। এই সংবিধান আমাদেরটা লিখিত, এই লিখিত সংবিধানটা হচ্ছে পরিবর্তনীয়, মানে এটাকে পরিবর্তন করাটা খুব কঠিন, এটাকে অনেক 2/3 মেজরিটি দিয়ে করতে হয়। কিন্তু পৃথিবীর অনেক দেশের সংবিধান মৌখিক, যেমন ইংল্যান্ডের সংবিধান মৌখিক, লেখার প্রয়োজন হয় না, কোনো কিছু লেখা নাই, তারপরেও তারা সংবিধান আমাদের থেকে অনেক ভালোভাবে মেনটেন করে। তো আমি এই কথাটা এই জন্য বললাম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সংবিধান, সেটাও লিখিত হওয়া ছাড়াও সম্ভব, স্পেশালি ইউকের মতো কান্ট্রিতে আছে, আরো অনেক দেশে আছে। তার মানে কন্ট্যাক্ট হতে গেলে যে একটা ওয়ার্ক অর্ডার দিতে হবে, অথবা আমরা যে অ্যানুয়াল সেলস কন্ট্রাক্ট করি বা এগ্রিমেন্ট করি, এনডিএ করে এমইউ করে এগ্রিমেন্ট করি, এরকম না, এরকম করাটা জরুরি না। কন্ট্যাক্ট মানে এটা মৌখিক হইতে পারে। যখনই আমি দোকানদারের সাথে আমার কন্ট্যাক্টটা কি, আমি তাকে যে বললাম 5 কেজি নাজিরশাইল চাল দিবেন, দাম কত, লেটস সে 70 টাকা করে পার কেজি। সো এখানে একটা 2টা পার্টির ভিতরে একটা কন্ট্রাক্ট হয়ে গেল। সেই কন্ট্রাক্ট হচ্ছে যে আমি নাজিরশাইল চালই নিব, সে যদি ভুলে অন্য চাল দেয়, অথবা যদি 5 কেজি না দিয়ে 4.5 কেজি দেয়, অথবা 5 কেজির জায়গায় 6 কেজি দেয়, তাহলে কিন্তু এটা আমি 1 কেজি ফেরত দিব। আমি এটা উনি বলুক বা না বলুক, এভাবেই কিন্তু হয়। অথবা যদি সে পচা চাল দেয়, আপনি যে বললে হয় যে ভাই চালগুলো পোকায় ধরে গেছে, সে ফেরত নিয়ে নেয়। ইভেন আগোরার থেকে আমরা যে যে জিনিসগুলো কিনি, এটা যে ফেরত নেওয়া যায়। সো লিখিত হওয়া জরুরি না, দ্যাট শুড বি এ কন্ট্যাক্ট, এটা একটা ইম্পর্টেন্ট। সো নতুন আইএফআরএস এ কন্ট্যাক্ট ইজ ইম্পর্টেন্ট, রেভিনিউ ফ্রম কন্ট্যাক্ট উইথ কাস্টমার। সো আমরা এখন দেখলাম তাহলে এখানে কি কি লাগবে: নেচার অফ দ্য কন্ট্যাক্ট, টাইমিং, আনসার্টেনিটি অ্যান্ড ক্যাশ ফ্লো। সো জিনিসটা অনেক কঠিন, বাট আমি অনেক সহজভাবে বুঝিয়ে দিব, ইউ উইল ফিল ভেরি গুড। আচ্ছা, এই আইএফআরএস 15 বেসিকলি 2টা আইএফআরএস আসছে। আমরা সবগুলোকেই কিন্তু আমি আপনাদের শুরুর দিনই বলেছিলাম, অল আইএস ইজ অলসো কল্ড আইএফআরএস, মানে যে 24টা আইএস এখন ভ্যালিড আছে, আর যে 16টা আইএফআরএস আছে, অল আর কল্ড সিম্পলি আইএফআরএস বললে কোনো সমস্যা নেই। তাহলে আইএফআরএস 15 আসছে মূলত 2টা আইএস থেকে, আইএস 11 এবং হচ্ছে আইএস 18। আমাকে কেউ বলতে পারবেন যে আইএস 11টা কি? বলেন তো। কনস্টিটিউশনটা এক্স্যাক্টলি, রেভিনিউ অফ কন্ট্রাক্ট। হ্যাঁ, এটা হচ্ছে আগে ছিল যেটা, এটাও বন্ধ হয়ে গেছে, এটা হচ্ছে কনস্ট্রাকশন কন্ট্রাক্ট। কনস্ট্রাকশন কন্ট্রাক্ট মানে আমরা এখানে ক্লাসে যারা আছি এখন 30 জনের মতো আছি, তো আমাদের এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করেন, আমরা সেলস বলছি, এফএমসিজি সেলস ও সেলস, রিয়েল এস্টেট কোম্পানি যারা অ্যাপার্টমেন্ট সেলস করে ওটাও সেলস, আবার যারা কন্ট্রাক্টারি করে, মীর আক্তার, তারপরে হচ্ছে আব্দুল মোনেম গ্রুপ, বড় বড় কন্ট্রাক্ট করে, তো তাদের যে সেলস, তারা কিন্তু গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্ট বা বিভিন্ন প্রাইভেট অথরিটির থেকে একটা নির্দিষ্ট জিনিস কনস্ট্রাক্ট করবার জন্য একটা কন্ট্রাক্ট নেয়। সেটা হইতে পারে একটা বিল্ডিং, একটা ব্রিজ, একটা কালভার্ট, একটা যে কোনো কিছু। সো এইটাও একটা সেলস রিকগনিশন করা, এটা ছিল আগে আইএস 11।
সো IAS 11 এবং IAS 18 মিলে নতুন করে IFRS 15 আসছে। আর এগুলো হচ্ছে SIC ইন্টারপ্রিটেশন, এটা খুব বেশি জরুরি না আপাতত, মানে আপনাদের লেভেলে আপাতত খুব জরুরি না। এখানে এই রিলেটেড কিছু IFRS এর কিছু ডিসকাশন ছিল, কিছু ব্যাখ্যা ছিল, ইফরিক 13, ইফরিক 18, ইফরিক 15 এবং হচ্ছে SIC স্ট্যান্ডার্ড ইন্টারপ্রিটেশন কমিটি 31, এগুলো সব বন্ধ হয়ে গেছে। 11ও বন্ধ হয়ে গেছে, IAS 18 বন্ধ হয়ে সবগুলো মিলে একটা IFRS হচ্ছে IFRS 15। ইজ ইট ওকে? বোঝা গেল? জি স্যার। জি স্যার, জি স্যার, বুঝলাম। ওকে, তাহলে এই IFRS এর ভিতরে সমস্ত IFRS 15 রেভিনিউ ফ্রম কন্ট্যাক্ট উইথ কাস্টমার অ্যাপ্লাইজ টু অল কন্ট্যাক্ট উইথ কাস্টমার। সব কন্ট্যাক্ট, যে কোনো কাস্টমার সেল হইলেই হবে, শুধুমাত্র এক্সেপ্ট ফর কোনগুলা, এই যে লিজ কন্ট্রাক্ট, অর্থাৎ IFRS 16 অনুযায়ী লিজ, যে লিজিং কোম্পানিগুলো যে লিজ দেয়, এটা এর ভিতরে আসবে না। ইন্স্যুরেন্স যেটা এখন IFRS 17 আছে, আগে 4 ছিল, এটাও আসবে না। এটা ছাড়া আর সমস্ত কিছুই অলমোস্ট আসবে। আর কি কি আসবে না? ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, যেটা বললাম IFRS 9 অনুযায়ী। তারপর আদার কন্ট্রাকচুয়াল রাইট অ্যান্ড অব্লিগেশন, অর্থাৎ IFRS এর 9, 10, 11, 27, 28 এইখানে কিছু কিছু আছে, যেটা হচ্ছে শেয়ার কেনা বেচা রিলেটেড, স্টক কেনা বেচার, সেই শেয়ার কেনা বেচার টাকাটা রেভিনিউ 16 অনুযায়ী হবে না, এটা ডিফারেন্ট IFRS ট্রিট হবে। সেটা হচ্ছে কখনো কখনো হবে IAS 28 অনুযায়ী, কখনো কখনো হবে IFRS 9 অনুযায়ী, কখনো কখনো হবে IFRS 10 অনুযায়ী। সো এটা আর একটা জিনিস, এটা কনসলিডেশন ইস্যু, এটা আপাতত না বুঝলে এটাকে বুঝলেন যে শেয়ার কেনা বেচার কোনো কিছু এখানে আসবে না, ইন্স্যুরেন্স কন্ট্রাক্টে কিছু আসবে না, লিজের কিছু আসবে না। এছাড়া যত রকম সেল ব্যবসা বাণিজ্য আছে সব হচ্ছে এটার আন্ডারে পড়বে। সো কন্ট্রাক্ট, এখন যখনই কন্ট্রাক্ট বলছি আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি, কন্ট্রাক্টের সংজ্ঞা এখানে দেয়া আছে। An agreement between two or more parties that creates enable rights, enforceable rights মানে হচ্ছে enforce মানে হচ্ছে legally enforceable. An agreement between two or more parties that create enforceable right and obligation. Agreement with legal enforcement where performance and obligation should be mentioned clearly. Provision for legal action against failure or non-performance of any obligation must there be. That mean if you are not performing as per the agreement or contract, then there is a penalty clause. That is, if let's say the shopkeeper sold you, let's say 12 pieces of egg. You came back to home and your wife or your family member found that two of the 12 egg are broken. So you immediately went back to the shop and you claim that please replace these 2 eggs because 2 eggs has already broken from your place or for anywhere. সো এই যে দুটা যে ডিম ভাঙা গেল, এইটা কিন্তু সে ফেরত দিতে বাধ্য। এটা কি বলছে যে এগ্রিমেন্ট উইথ লিগাল এনফোর্সমেন্ট ওয়ার পারফরমেন্স এন্ড অব্লিগেশন মাস্ট বি মেনশন ক্লিয়ারলি। সো কন্ট্রাক্ট মানে হচ্ছে যে এটা লিখিত হোক না হোক তার ভিতরে কিন্তু কার কি অব্লিগেশন লেখা থাকবে। এরপর কাস্টমার মানে পার্টি দ্যাট কন্ট্রাক্টেড উইথ দ্য এন্টিটি টু অবটেইন গুডস অর সার্ভিস দ্যাট আর আউটপুট অফ দ্য এন্টিটিজ অর্ডিনারি অ্যাক্টিভিটিস ইন এক্সচেঞ্জ অফ কনসিডারেশন। মানে আপনাকে ফ্রি দিবে না, আপনি দোকানদারের কাজ, দোকানদারের অর্ডিনারি অ্যাক্টিভিটিস হচ্ছে প্রোডাক্ট সেল করা, আপনি যে টাকার বিনিময়ে তার থেকে কিনবেন, যদি কিনেন তাহলে আপনি কাস্টমার, ফাইন। ইনকাম, এটা খুব সহজ সংজ্ঞা, এই পার্টি that contracted with an entity to obtain goods or service that are an output of the entity's ordinary activities. তার ordinary activities হতে হবে in exchange of consideration, in exchange for consideration, অর্থাৎ সে যে ব্যবসা বাণিজ্য করে সেখান থেকে প্রোডাক্ট কিনে আনলেন। নীলক্ষেতে যে বইয়ের দোকান থেকে বই কিনলে, নীলক্ষেতের বইয়ের দোকানদারের অর্ডিনারি অ্যাক্টিভিটিস বই বিক্রি করে, আপনি বই কিনলে আপনি কাস্টমার। ইনকাম মানে হচ্ছে ইনক্রিজ ইন ইকোনমিক বেনিফিট, অর্থাৎ ইনকাম মানে আপনার ইকোনমিক বেনিফিট ইনক্রিজ করবে, ইনক্রিজ ইন ইকোনমিক বেনিফিট ডিউরিং দ্য অ্যাকাউন্টিং পিরিয়ড in the form of inflow or enhancement of asset or decrease of liability that result in increase of equity other than those relating to the contribution from the equity participant. অর্থাৎ ইনকাম বলতে এমন কিছু বুঝাবে যা আপনার ইকোনমিক অ্যাসেটকে বাড়াবে, অর্থাৎ আপনার কাছে ক্যাশ আসবে, অথবা আদার অ্যাসেট বাড়াবে, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল বাড়াবে। আপনি বিক্রি করলেন অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, অ্যাকাউন্ট রিসিভেবল ইজ অ্যান অ্যাসেট, অথবা লাইবিলিটি ডিক্রিজ করবে,
লাইবিলিটি ডিক্রিজ করা মানে আপনারা খুব ভালো করে জানেন, লেটস সে আগে সে অ্যাডভান্স টাকা দিয়ে রাখছিল, যখন অ্যাডভান্স টাকা দিয়েছিল আপনাকে তখন অ্যাকাউন্টিং এন্ট্রিটা দিয়েছিলেন ক্যাশ ডেবিট আনআর্ন রেভিনিউ। আনআর্ন রেভিনিউ মানে আপনি এখনো প্রোডাক্ট দেন নাই, এই অ্যাডভান্স টাকাটাকেই আনআর্ন রেভিনিউ হিসেবে আপনার লায়াবিলিটি ছিল। যখন আপনি ডেলিভারি করছেন তখন হচ্ছে আনআর্ন রেভিনিউ ডেবিট আর সেলস ক্রেডিট, তার মানে আপনার লায়াবিলিটি ডিক্রিজ করে। তার মানে ইনকাম মানে এমন একটা জিনিস আপনার ক্যাশ বাড়াবে অথবা অ্যাসেট বাড়াবে অথবা লায়াবিলিটি ডিক্রিজ করবে, কিন্তু ইকুইটি হোল্ডাররা যে টাকা দেয়, অর্থাৎ আপনি যেখানে দেখেন এন্ড দ্যাট রেজাল্ট ইন ইনক্রিজ অফ দ্য ইকুইটি, কিন্তু এমন না মানে ইন ইকুইটি ইনক্রিজ মানে আপনার ইকুইটি, কিন্তু আদার দ্যান দোজ রিলেটিং টু দ্য কন্ট্রিবিউশন ফ্রম দ্য ইকুইটি পার্টিসিপেন্ট, অর্থাৎ আপনার শেয়ার হোল্ডাররা আপনাকে যে টাকা দেয় এইটা আপনার ইনকাম না, এটা হচ্ছে আপনার লাইবিলিটি, এটা শেয়ারের এগেনস্টে টাকা দিয়েছে। শেয়ারের এগেনস্টে টাকা অথবা শেয়ার মানে ডিপোজিট, এগুলোকে আসলে ইকুইটি পার্টিসিপেন্টদের টাকা, সেটাকে রেভিনিউ না, ইনকাম না, সেটা হচ্ছে আপনার লাইবিলিটি। দেখেন এটা কিন্তু সরাসরি আইএফআরএস 15 থেকে তুলেছি, এত ডিটেইল করে প্রত্যেকটা জিনিস সংজ্ঞা হয়তো কেউ বুঝিয়ে দিবেন না, আপনারা একটু পড়ার চেষ্টা করবেন, পড়লে বুঝতে পারবেন, ঠিক আছে। সো এরপর পারফরমেন্স অব্লিগেশন, এটা কেন পড়ছি, এই আইএফআরএসটা খুবই গুরুত্বপূর্ণ দেখে পড়ছি, অন্য আইএস গুলো এরকম ডেফিনেশন আমি ডিটেইল পড়ি না। পারফরমেন্স অব্লিগেশন, এ প্রমিস ইন এ কন্ট্যাক্ট উইথ এ কাস্টমার ট্রান্সফার টু দ্য কাস্টমার আইদার, মানে পারফরমেন্স অব্লিগেশন মানে কি, দোকানদারের অব্লিগেশন ঠিক, অব্লিগেশন হচ্ছে প্রমিস ইন কন্ট্যাক্ট উইথ দ্য কাস্টমার টু ট্রান্সফার দ্য কাস্টমার আইদার কি এ গুড অর সার্ভিস, একটা প্রোডাক্ট দিবে অথবা সার্ভিস দিবে। আপনি কারোর কাছ থেকে গুড কিনবেন, অথবা আপনি আয়রনের দোকানে গেছেন, ইলেকট্রিক্যাল যে আয়রন করে আপনাকে ইস্ত্রি করে, যেটা আপনি যে আপনার 10টা শার্ট দিয়ে আসছেন, আয়রন করে দিচ্ছে 10টা শার্টের জন্য 80 টাকা দিয়ে আসলেন, তো আপনি একটা গুড অথবা সার্ভিস দিবেন, অর এ বান্ডেল অফ গুডস ও সার্ভিস। আমাদের এখানে দোকানগুলো দেখি যে আয়রনও করে আবার প্রোডাক্টও সেল করে, তো আমি ড্রাইভারকে পাঠালাম, সে 2 কেজি চাল, আধা কেজি ডাল, হ্যাঁ, আধা কেজি দুধ, এগুলো কিনে আনলো আর 10টা শার্ট আয়রন করে আনলো। সো গুডও আনতে পারে, গুডসও আনতে পারে, সার্ভিসও আনতে পারে, অথবা গুডস ও সার্ভিস একসাথে বান্ডেল করে আনতে পারে, দ্যাট ইজ ডিস্টিংক্ট, মানে আলাদা আলাদা হইতে হবে, or a series of distinct good or service that are substantially the same and that have the same pattern of transfer to the customer. তো এটা আমরা বুঝলাম। আর রেভিনিউ মানে ইনকাম অ্যারাইজিং ফ্রম দ্য কোর্স অফ এন্টিটিস অর্ডিনারি অ্যাক্টিভিটিস। রেভিনিউ মানে আমরা ইনকাম যেটা বুঝি, আর রেভিনিউ আলাদা কিছুটা, ইনকাম মানে ক্যাশ ফ্লো আর রেভিনিউ মানে ওভারঅল ইয়েটা, তো যাই হোক একই, রেভিনিউ ইনকাম অলমোস্ট। এখানে রেভিনিউ সংজ্ঞাটা হচ্ছে ইনকাম অ্যারাইজিং ফ্রম দ্য কোর্স অফ অর্ডিনারি অ্যাক্টিভিটিস। ট্রান্সফার প্রাইসিং টিপি, ট্রান্সফার প্রাইসিং মানে হচ্ছে টিপি বলে দ্য অ্যামাউন্ট অফ কনসিডারেশন to which an entity expect to be entitled in exchange of the transferring promised goods or service to a customer, excluding amount collected on behalf of third party। অর্থাৎ আপনি এই সংজ্ঞা দিয়ে খেয়াল করবেন, ট্রান্সফার প্রাইস মানে the amount of consideration to which an entity expect to be entitled in exchange of transferring promised good or service, অর্থাৎ টু এ কাস্টমার, অর্থাৎ যে প্রোডাক্টটা কিনতে আসছে 5 কেজি আপনার চিনি গুঁড়ো চাল, অথবা আধা কেজি রেড রেড কাউ দুধ, অথবা ডিপ্লোমা দুধ, যাই চাইছে ওই জিনিসটা আপনাকে দিতে হবে ইন এক্সচেঞ্জ অফ মানি। বাট হ্যাভিং সেড দ্যাট, যে আপনার এক্সক্লুডিং অ্যামাউন্ট কালেক্টেড অন বিহাফ অফ থার্ড পার্টিজ, অর্থাৎ গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু ভ্যাট কালেক্ট করে হচ্ছে সেলার। সেলার কিভাবে কালেক্ট করে, আপনি যখন একটা প্রোডাক্ট কিনেন, লেটস সে আপনি ডিপ্লোমা দুধ কিনলেন, আপনার 200 টাকার দুধ তারা হচ্ছে 230 টাকা নিবে, তো নিয়ম অনুযায়ী এই 200 টাকা হচ্ছে তার টাকা, আর 30 টাকা হচ্ছে গভর্নমেন্ট এসে পরের মাসের 15 তারিখের ভিতরে জমা দিয়ে দিবে। সো এই কারণেই বলা হয়েছে, দেখেন কতটা ইন্টারেস্টিং, প্রত্যেকটা জিনিস বলছে যে দ্য অ্যামাউন্ট অফ কনসিডারেশন হুইচ এন্টিটি এক্সপেক্ট টু বি এন্টাইটেল ইন এক্সচেঞ্জ অফ দ্য ট্রান্সফারিং গুডস অর সার্ভিস টু এ কাস্টমার, এক্সক্লুডিং অ্যামাউন্ট কালেক্টেড অন বিহাফ অফ থার্ড পার্টি, মানে গভর্নমেন্টের হয়ে যদি কোনো টাকা নেয় বা কারোর লেভি টেভি নেয়, এটা তার ইনকাম না, তার ইনকাম হবে নেট অ্যামাউন্টটা। তার মানে গ্রস সেল থেকে ভ্যাট বাদ দিয়ে নেট সেল ইজ আওয়ার ট্রান্সফার প্রাইসিং। বোঝা গেল সবগুলো সংজ্ঞা, এটা কিন্তু না বুঝলে আইএফআরএসটা বোঝা কঠিন, মানে কয়েকটা ইম্পর্টেন্ট সংজ্ঞা আপনাদেরকে বুঝিয়ে দিই। ওকে, এখন দেখেন আইএফআরএস 15। IFRS 15 defines the core principle that an entity recognizes revenue to depict the transfer of promised goods or service to customer in an amount that reflects the consideration to which the entity expect to be entitled in exchange of goods or service। এই একটু আগেই বললাম যে আপনার হচ্ছে an entity recognize revenue কোনটা করবে, একটা প্রোডাক্ট দিবে, প্রোডাক্টের এগেইনস্টে যে টাকাটা পাবো এটা হচ্ছে সে রিকগনাইজ করবে। IFRS 15 স্পেসিফাই হাউ অ্যান্ড হোয়েন, কিভাবে করবেন এবং কখন করবেন। অর্থাৎ আপনি
অ্যাডভান্স টাকা নিলেই সেলস রিকগনাইজ করা যাবে না, কারণ অ্যাডভান্স সেলস ইজ নট এ সেলস, ওটা হবে লাইবিলিটি। আবার সেলসের টাকা, সেলস প্রোডাক্ট দিয়ে দিছেন কিন্তু টাকা পাচ্ছেন না, অর্থাৎ তখন কিন্তু ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট হলেও যেমন সেলস রিকগনাইজ হবে, আবার হচ্ছে যে বাকিতে যখন অ্যাকাউন্ট রিসিভ হলো তখনও কিন্তু হবে। অর্থাৎ ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট হলেও আপনার হচ্ছে যে মানে এটাকে ওয়েন করতে হবে, মানে সেই সময় একই সাথে টাকা যদি বাকিও থাকে তাও করতে হবে, কারণ অ্যাকাউন্ট রিসিভেবল অলসো ইজ রিকগনাইজ আন্ডার আইএফআরএস 15, অর্থাৎ অ্যাকচুয়াল বেসিসে আপনি অ্যাকাউন্টিং করতে হবে। তার মানে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট হলেও করতে হবে ওয়েন। আর হাউ মানে কিভাবে এবং কতটুকু এটা আমরা দেখবো একটু পরে। আচ্ছা, তো আইএফআরএস 15 স্পেসিফাই হাউ অ্যান্ড হোয়েন অ্যান আইএফআরএস রিপোর্টার, মানে আপনি যারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করছেন, অ্যান আইএফআরএস রিপোর্টার উইল রিকগনাইজ রেভিনিউ as well as requires such entities to provide user of the financial statement with more informative relevant disclosure, এবং সমস্ত ডিসক্লোজার গুলো বলে দিতে হবে। দি স্ট্যান্ডার্ড প্রোভাইড এ সিঙ্গেল principle based 5-step model to be applied to the customer with to all contact with customer. সো এটাকে একটা আরেকটা জিনিস ক্লিয়ারলি বলে দিল, দি স্ট্যান্ডার্ড প্রোভাইডস সিঙ্গেল, একটাই মাত্র স্ট্যান্ডার্ড আছে আইএফআরএস 15 যেটা রেভিনিউ রিকগনিশন নিয়ে কথা বলে। দি স্ট্যান্ডার্ড প্রোভাইড এ সিঙ্গেল প্রিন্সিপাল বেস, এটা আমি বলছিলাম যে আগেরটা রুল বেস ছিল, এখন প্রিন্সিপাল বেস 5-step মডেল টু অ্যাপ্লাই টু অল দ্য কন্ট্যাক্ট উইথ কাস্টমার। একটু পরে আমি আপনাকে দেখাবো দ্য 5-step মডেল, এইটা শিখলেই এই আইএফআরএস এর বেসিকটা শেখা হয়ে যাবে। আমি আজকে 5-step মডেলই ডিসকাশন করে আপনাদের শেষ করব। আর আমি আপনাদের রিকোয়েস্ট করব আরো একাধিক ছোট ছোট ভিডিও দিব, এটা দেখবেন, অবশ্যই দেখবেন। হ্যাঁ, এটা দেখলে আপনাদের বুঝতে অসুবিধা হবে এবং নেক্সট দিনে কোশ্চেন করতে পারবেন। সো আসেন, স্যার একটা প্রশ্ন করতে পারি স্যার? প্লিজ বলেন। রেভিনিউ স্যার, ধরুন আমি একটা সফটওয়্যার সেল করছি। সফটওয়্যার সেল, তো আমি টাকাটা অ্যাডভান্সে দিয়ে দিয়েছি। সেক্ষেত্রে সফটওয়্যারটা ইনস্টল করতে বা সফটওয়্যারটা কি বলে ডেভেলপ করতে একটা সার্টেন সময় লাগে। ধরুন এটা 6 মাসের সময় লাগছে, কিন্তু 3 মাস পর ওই কোম্পানিটা হয়তো কোনো কারণে ডিসলভ হয়ে গেছে, বা আমার সাথে তার কিছু কারণে, প্রবলেমের কারণে আমরা সেই কন্ট্রাক্টটা করে দিচ্ছি স্যার, কন্ট্রাক্টটা আমরা স্যার বাদ করে দিচ্ছি। সেক্ষেত্রে যে রেভিনিউ এর ইয়াটা কিভাবে আসবে, রেভিনিউ বা সেলটা, এই ধরনের ইস্যু যদি থাকে? হ্যাঁ, আপনি ওনার কোশ্চেনটা অন্যরা বুঝতে পেরেছেন? ওনার কোশ্চেনটা কি সবাই বুঝছেন কিনা? থাকে স্যার, উনি তো যেগুলো একটু অ্যাডভান্স লেভেলে একটা কোশ্চেন করছে, আমি বুঝতে পেরেছি, অন্যরা বুঝছেন কিনা, কারণ উনি একা বুঝলে চলবে না, এটা ক্রিটিক্যাল ইস্যু। বাট এটা সলিউশন আমার কাছে আছে, আমি আপনাদেরকে বলে দিব। হ্যাঁ, বলেন, আপনি আরেকবার বলেন, একটা এক্সাম্পল দিয়ে বলেন যে একটা আইটি কোম্পানি, তারা একটা সফটওয়্যার এগ্রিমেন্ট করেছে, তাই তো? সফটওয়্যার এগ্রিমেন্ট করে হয়তো, জি স্যার। বোঝা যাচ্ছে আমার কথা, শোনা জি যাচ্ছে? স্যার, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। তো হয়তো তারা এই এগ্রিমেন্ট করে একটা ডিপ্লয়মেন্টের সময় একটা টাকা নিছে, অর্থাৎ যেদিন সফটওয়্যার টিম ওখানে গেছে কাজ শুরু করছে, হয়তো 30% টাকাটা অ্যাডভান্স নিয়ে নিছে। ওকে, তারপরে কয়েকটা মাইলস্টোনে ভাগ করছে। লেটস সে তার সফটওয়্যারটা করবে হচ্ছে 1 কোটি টাকা, বলছে 30 লাখ টাকা আমার টিম যখন গেছে, আমি আপনার এখানে কাজ শুরু করলাম, 30 লাখ টাকা দিয়ে দিবেন। এরপরে হয়তো 3টা মাইলস্টোন দিছে, হয়তো ইউএটি মানে ইউজার অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ আপনি হয়তো তার টোটাল বিজনেস ব্লুপ্রিন্ট করে ইউএটি করলেন, তখন একটা টাকা দিয়ে দিল আরো 40%। তারপরে আপনার ইউজ করার পরে ফুললি গো লাইভের সময় একটা রাখলো, আর 5% হয়তো রাখলো যে 1 বছর পরে দিব, এই সফটওয়্যার কোনো প্রবলেম থাকলে দেখে 5 বছর, ধরলাম যে 30% শুরুতে দিল, এটা হচ্ছে ডিপ্লয়মেন্টের সময়, 40% দিল ইউএটির সময়, তাহলে 70 হলো, আর 25% দিল গো লাইভে, তাহলে হয়ে গেল আপনার 95% পাওয়ার কথা যদি সফটওয়্যারটা গো লাইভ হয়। গো লাইভ মানে চালু করা। আর 5% দিল 6 মাস পরে দেখে সফটওয়্যারটা ঠিক মতো রান করে কিনা। এরকম স্ট্যান্ডার্ড এগ্রিমেন্ট হয়। আর আপনার কোশ্চেন হচ্ছে যে 30% পেয়ে গেছেন লেটসে, এরপরে কোনো কারণে ওই কোম্পানি আর হচ্ছে এই তারা ব্যবসায়ী বন্ধ করছে অথবা কন্ট্রাক্টটা আপনার সাথে রাখে নাই, তখন কি হবে? এটা তো আমি ভুল বুঝছি কিনা, না ঠিক বুঝছি? জি স্যার, ঠিক আছে, বুঝতে পেরেছি আচ্ছা, স্যার। এইখানে হ্যাঁ, এইখানে যেটা হচ্ছে এইটাই হচ্ছে এখানে কন্ট্যাক্ট, এই জন্য কন্ট্যাক্ট ইম্পর্টেন্ট। আমরা আমরা নিজে যেহেতু বিশ্লেষণে অনেকগুলো, এখনই কয়েকটা প্রজেক্ট চালাচ্ছি, সিমিলার কাজ আমরাও করি। দেখেন আইএফআরএস কত কত ইজি আপনাকে করে দিয়েছে। আপনি একটা এগ্রিমেন্ট করেছেন, একটা ওয়ার্ক অর্ডার তার থেকে পেয়েছেন, ওইটা ওই টার্ম অনুযায়ী সবকিছু করেছেন, কিন্তু আপনি কিন্তু রেভিনিউ রিকগনাইজ কত করছেন, অন কন্ট্যাক্ট হয়ে গেছে, খেয়াল করেন, টিম চলে গেছে। তারপরে আপনি লিখছেন যে আমার টিম ডিপ্লয় করছে, অতএব আপনি একটা আলাদা ইনভয়েস ইস্যু করছেন, যে ইনভয়েসটা লিখছেন
যে 30% কন্ট্রাক্ট অ্যাজ পার কন্ট্রাক্ট, 30% ইজ টু বি গিভেন অ্যাজ আওয়ার টিম ইজ ডিপ্লয়েড। এটা যখনই আপনি এই 30%-এর বিল করলেন, তখন আপনি একটা অ্যাকাউন্ট এন্ট্রি দিবেন হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল আর সেলস ক্রেডিট। আর তারপরে যখন ওই টাকা সে পেয়ে গেল তখন হচ্ছে ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। কিন্তু কোশ্চেন হচ্ছে এখনো 40% পান নাই। সো 40%-এর ভিতরে আপনি কিন্তু রেভিনিউ রিকগনাইজ করেন নাই। রেভিনিউ রিকগনাইজ কখন করতেন? যদি ওই মাইলস্টোনটা অ্যাচিভ হইতো তখন আবার ইনভয়েস করতেন। সো এখন তো আসলে আপনার সেলসের মানে আপনার লস হবে, কারণ আপনার কন্ট্রাক্টটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, কিন্তু অ্যাকাউন্টিং ট্রিটমেন্টে তেমন কিছু করার নেই, কারণ আপনি কন্ট্রাক্টটাই এভাবে করেছেন যে মাইলস্টোন বেস টাকা, অর্থাৎ 30-র বেশি আপনি রেভিনিউ রিকগনিশন করেন নাই। এখন যদি আপনি ভিন্ন হইতো যে না, আমার কন্ট্রাক্টটা এরকম ছিল না, আমি ট্যালি বা এসিপির মতো একটা সলিড সফটওয়্যার নিয়ে আসছি, তাকে 100% একবারে দিয়ে দিচ্ছি, তার 100%ই দেওয়ার কথা ছিল, কিন্তু সে 30 টাকা বাকি রাখছে। তো সেই ক্ষেত্রে যদি সে 30 মানে এটা কাজটা বন্ধ করে চলে যেত বা পালায় যেত অথবা কোম্পানি বন্ধ হয়ে গেছে, ওই 30% তখন ব্যাড ব্যাড ডেট হিসেবে লস, মানে এক্সপেক্টেড ক্রেডিট লস হিসেবে কভার করতেন। বাট আমি যেটা বলছি ওইটাই সাধারণত হয়ে থাকে, যে আপনার আহ, যেটুকু আপনার মাইলস্টোন অ্যাচিভ হয় ওই অনুযায়ী বিল করা, ওইটুকু রিসিভ হয়। আমার আশা করি আপনি খুব ক্লিয়ারলি বুঝতে পারছেন। জি স্যার, জি স্যার, আমি একদম বুঝতে পেরেছি। প্র্যাকটিক্যালি যা হয় সেটাই বুঝাই দিলাম, এবং এটা আমরা করে থাকি এবং এটাই নিয়ম। স্যার আমি একটা আচ্ছা, কোশ্চেন করতে চাচ্ছিলাম। জি বলেন। আচ্ছা ভাইয়া, যখন আমি কন্ট্রাক্টটা রিসিভ করব, কন্ট্রাক্ট রিসিভ করার সাথে সাথে কি আমি এই আমার সেলস হিসাবে ট্রিট করব? আপনি কি ওনাকে কোশ্চেন করছেন, যিনি কোশ্চেন না, করছেন ওনাকে? আমি আমি আপনাকে কোশ্চেন করতেছি যে আবার কন্ট্রাক্টটা বলেন। যখন যখন রিসিভ করব তখন তো আমি আলটিমেটলি অ্যাডভান্স কন্ট্রাক্টের সাথে আমরা একটা অ্যামাউন্ট পাচ্ছি, 30% ইন অ্যাডভান্স। না, কন্ট্রাক্টের সাথে পাচ্ছি না। সাধারণত কন্ট্রাক্টটা হয় একটা ওই সিরিমনি টেরিমনি করে করি। আমাদের প্রত্যেকটা টাকা নেওয়ার জন্য আলাদা বিল করতে হয়। সো যখন আমরা বিলটা করি তখন হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রিয়েট করি। আর আচ্ছা টাকা ভাইয়া, যদি জি, যদি এরকম হয় যে ওয়ার্ক অর্ডারের সাথেই 30% দিয়ে দিতেছে অ্যাজ এ তাহলে অ্যাডভান্স। তো তাহলে তো ওই টাকাটা আপনি ওই রেভিনিউ রিকগনাইজ করবেন, কারণ এখানে একটা মজার ব্যাপার, ওই 30% কিন্তু আপনার কন্ট্যাক্ট করার সাথে দেওয়ার কথা। এরপর যদি একদিন পরেও সে এই কাজটা বন্ধ রাখে, আর যদি ওই টাকা ফেরত না দিতে হয়, মানে আপনি তো বুঝতে পারবেন আপনার কন্ট্রাক্টটা কিরকম। যেমন আমাদের হচ্ছে নন ক্যান্সেলেবল কন্ট্যাক্ট করি কিরকম, যে ভাই আমি কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করলাম, আপনি ওয়ার্ক অর্ডারে 30% দিবেন, এরপর যদি আর কাজটা না নেন আমার কিচ্ছু করার নেই। যদি এমন হয় যে ওই 30% ওয়ার্ক অর্ডারের সাথে দিল, এটা নন ক্যান্সেলেবল কন্ট্রাক্টের আন্ডারে ওয়ার্ক অর্ডারের এগেনস্টে আপনাকে দিয়েছে, তাহলে আপনি চোখ বুজে রেভিনিউ রিকগনাইজ করবেন, কারণ এটাকে ফেরত দিতে হবে না। সো এটা সাধারণত এরকমই হয়। হ্যাঁ, আচ্ছা বুঝতে ঠিক আছে, থ্যাংক ইউ। জি। আচ্ছা, এবার আসেন এই 5টা মডেল, এটা খুব সুন্দর করে শিখতে হবে, হোয়েন অ্যান্ড হাউ। আসলে এই আইএফআরএস এই 5টা মডেল নিয়ে ডিসকাস, এর বাইরে কিছু নেই। কিছু এক্সাম্পল আছে, আমি ছোট ছোট ভিডিও দিব, বাট মূলত এই 5টা খুব ভালো করে বুঝলেই এই আইএফআরএসটা আপনি বুঝে ফেলবেন। ফার্স্ট হচ্ছে আইডেন্টিফাই দ্য কন্ট্যাক্ট উইথ দ্য কাস্টমার। এই যে দুইজন ভদ্রলোক আমাকে কোশ্চেন করলেন সফটওয়্যার, ওনারা কিন্তু এই জায়গাটা থেকেই কোশ্চেনটা করছেন। আমি যেমন উদাহরণ দিচ্ছিলাম, আমি দোকানে যে মুদির দোকান থেকে আধা কেজি লিপটন তাজা চা অথবা 1 কেজি গুঁড়ো দুধ অথবা 5 কেজি চাল কিনছি। সো আই হ্যাভ টু আইডেন্টিফাই যে আমাকে দোকানদার একটা ছোট্ট কাগজে লিখে দিছে, টাকা দিয়ে দিছে আমি, যে 5 কেজি চাল, মিনিকেট অথবা চিনি যাই হোক যে কোনো একটা চাল, তারপর হচ্ছে আধা কেজি লিপটন টি, আর হচ্ছে এসিআই 1 কেজি চিনি, এরকম লিখে দিছে। সো বাসায় এসে যদি দেখেন যে এসি এর বদলে প্রাণ দিয়ে দিছে, আমরা বললাম প্রাণেরটা ভালো না, আমি এসি লাগবে, যে ওনাকে চাইবা মাত্র উনি ফেরত দিয়ে দিতে বাধ্য থাকবে। সো এই যে কন্ট্রাক্ট লিখিত হইতে পারে অলিখিত হইতে পারে, এটা করতে হবে। আর একটু আগে যেটা ওনারা কোশ্চেন করছে, এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের কন্ট্রাক্ট, যে সাধারণত সফটওয়্যার কোম্পানি, কনস্ট্রাকশন কোম্পানি, আমরা যে কন্ট্রাক্টটা করি, যেটা হচ্ছে আমরা একটা এগ্রিমেন্ট করি, একটা ওয়ার্ক অর্ডার পাই, এই এগ্রিমেন্ট ওয়ার্ক অর্ডার এই বোথ আর বেসিকলি এ কন্ট্রাক্ট। ঠিক আছে, এই কন্ট্রাক্টে আপনার এই আইডেন্টিফাই করতে হবে, এইটাই আপনার হচ্ছে রেভিনিউ রিকগনিশনের প্রথম স্টেপ, যে আইডেন্টিফাই দ্য কন্ট্রাক্ট উইথ দ্য কাস্টমার। তার মানে আপনি যে আরেকটা কোম্পানি সফটওয়্যার বানানোর জন্য আপনার সাথে চুক্তি করলো, একটা ওয়ার্ক অর্ডার দিল, হ্যাঁ, অথবা এগ্রিমেন্ট সাইন করে বললো এটাই ওয়ার্ক অর্ডার, আপনি কাজ শুরু করেন, তো এইটাই হচ্ছে কন্ট্রাক্ট। সেকেন্ড স্টেপ হচ্ছে আইডেন্টিফাই দ্য পারফরমেন্স অব্লিগেশন ইন দ্য কন্ট্রাক্ট। এখন আপনাকে বের করতে হবে যে তারা চাচ্ছে কি।
তারা কি একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার চাচ্ছে না ইন্টিগ্রেটেড সফটওয়্যার চাচ্ছে? যেমন আমরা একটা এখন অনেক বড় বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট আইটি কোম্পানি, তারা হচ্ছে বাংলাদেশ সবচেয়ে প্রথম বড় 5টা আইটি কোম্পানির একটা, তাদেরই আমরা আবার সফটওয়্যার তৈরি করে দিচ্ছি। কারণ তারা অন্য সেক্টরে কাজ করে, বড় বড় আপনার ওই যে আমরা পেমেন্ট গেটওয়ে টেটওয়ে নিয়ে অনেক বড় কাজ করে, কিন্তু তাদের ইআরপি নাই, সো তাদের ইআরপিটা আমরা করে দিচ্ছি। সো কন্ট্রাক্ট হয়ে গেছে, সেই কন্ট্রাক্টের পেমেন্ট পার্টটা কিন্তু পরে আসছে, যে ট্রানজাকশন প্রাইস। তার আগে আমাদের পার্টে আমাদের অব্লিগেশন কি? আমাদের অব্লিগেশন হচ্ছে তাদের সবগুলো কোম্পানিকে ইন্টিগ্রেটেড একটা ইআরপি করে দিতে হবে, মানে তাদের প্রত্যেকটা বিজনেস জন্য একসাথে কনসোলিডেট করা যায়। তাদের ফ্যাক্টরিতে গার্মেন্টসও আছে, আবার তাদের আইটি কোম্পানিও আছে, তাদের হচ্ছে এই সবগুলোকে, তাদের 5টা ব্যবসার জন্য আপনার যেন ইন্টিগ্রেশন হয়, অর্থাৎ ফ্যাক্টরি প্রোডাকশনের সাথে হেড অফিসের সিওজিএসএ হিট করে। আবার আপনার এই কোড টু ক্যাশ বলে, কোড টু ক্যাশ মানে আপনার একজন ভেন্ডর যখন আপনি যখন একটা ইন্টারনাল ডিপার্টমেন্ট থেকে রিকুইজিশন পান যে কত টাকার কি প্রোডাক্ট দরকার, এই রিকুইজিশন থেকে আপনি সিএস করেন, মানে হচ্ছে কম্পারেটিভ স্টেটমেন্ট সিএস করে আপনি একটা ওয়ার্ক অর্ডার বা পারচেজ অর্ডার দেন। তার এগেনস্টে সে যখন ডেলিভারি করে, তখন জিআরএন বা ডেলিভারি নোট তৈরি হয়। তারপরে একটা পেমেন্ট টার্ম থাকে যে 15 দিন, 1 মাস, 2 মাস পর পেমেন্ট হবে, এই পেমেন্ট করে কোড টু ক্যাশ। আবার আপনি যখন সেল করেন, এটাকে বলে হচ্ছে আপনার মানে আপনি যখন আরেক জায়গায় ইয়ে করলেন, সরি ওটা বললাম হচ্ছে রিকুইজিশন টু পে, ওটা রিকুইজিশন টু পে এখন বললাম, যে আপনার করলো। আর কোড টু ক্যাশ মানে আপনি একটা জায়গায় কোটেশন দিলেন, তারপরে সেই কোটেশন অনুযায়ী সে আপনাকে ওয়ার্ক অর্ডার অথবা পারচেজ অর্ডার দিল, আপনি প্রোডাক্টটা দিলেন, এবং 1 মাস পরে পেমেন্ট টার্ম ছিল, 1 মাস পরে টাকা পেয়ে গেলেন। সো আপনি যখন দেন তখন কি বলে হচ্ছে, আপনি যখন মানে কোনো ওয়ার্ক অর্ডার দেন তখন হচ্ছে রিকুইজিশন টু পে বলে, আর যখন আপনি সেল করেন তখন কোড টু ক্যাশ বলে। এই টোটাল প্রসেসটা তাদেরকে অটোমেশন করে দিতে হবে, এবং তারা যেন মানে প্রতি মাস শেষে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পায়, অ্যাকচুয়াল একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পায়। সো এই যে তাদের ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং সফটওয়্যারের কি কি ডেলিভারেবলস আছে, কি কি তারা চায়, কতগুলো রিপোর্ট চায়, এইটাই হচ্ছে আমাদের পারফরমেন্স অব্লিগেশন। হ্যাঁ বলেন। স্যার এটাকে কি আরএফকিউ বলে স্যার? আরএফকিউ, না, আরএফকিউ রিকোয়েস্ট তো অন্য ফর জিনিস। কোটেশন। আরএফকিউ তো সিম্পল হচ্ছে কি কি চায় একটা স্বাভাবিক ধারণা দিয়ে পত্রিকায় দেয় আরএফকিউ। কিন্তু মূলত যখন আপনি আরএফকিউ তো একটা মোটা দাগে কিছু জিনিস দেয়, হ্যাঁ, বাট যখন হচ্ছে স্পেসিফিকেশন গুলো দেয় মোটা দাগে, কিন্তু যখন আপনি কন্ট্যাক্ট করেন এগ্রিমেন্টে ক্লিয়ারলি বলা থাকে যে আমার এই 5টা কোম্পানির সাপ্লাই চেইন, অ্যাকাউন্টস, এইচআর, তারপরে হচ্ছে প্রোডাকশন, ফ্যাক্টরি, পিপি, এই সবগুলো ইন্টিগ্রেটেড হইতে হবে। আমাকে এই ধরনের রিপোর্টগুলো আমার বছরে এই এই পাঁচটা পাঁচটা ডিপার্টমেন্ট বা 6টা ডিপার্টমেন্টের এই মান্থলি, এই 6টা ডিপার্টমেন্ট 318টা রিপোর্ট জেনারেট করতে হবে। তারপরে আমার এখান থেকে রিকুইজিশন দেওয়ার সুযোগ থাকতে হবে, আমার এখান থেকে অটো ব্যাংক রিকনসিলিয়েশন করার সুযোগ থাকতে হবে। এই ধরনের যে জিনিসগুলো চায়, সেই কাজগুলো যখন আমরা কন্ট্যাক্ট করি তখন লিখে দেই যে এই জিনিস আমরা ডেলিভারেবলস এগুলো দিব। এই ডেলিভারেবলস গুলোই আমাদের পারফরমেন্স অব্লিগেশন, এটা আইটি কোম্পানির। আর দোকানদারের পারফরমেন্স অব্লিগেশন কি? আপনি চাইছেন এসিআই 1 কেজি চিনি, আপনি চেয়েছেন লিপটন তাজা চা ½ কেজি, আপনি চেয়েছেন মিনিকেট চাল 5 কেজি, এইটাই তার হচ্ছে পারফরমেন্স অব্লিগেশন। আর আমার অব্লিগেশন হচ্ছে ভিন্ন, যে রিয়েল এস্টেট কোম্পানিতে সে বলবে যে সে বলবে বনানীতে আপনার সাউথ ফেসিং 3000 স্কোয়ার ফিট আপনার অমুক ফ্লোরে। তো সে যখন কন্ট্যাক্ট করলো, যখন তাকে দিবে তখন অমুক ফ্লোরের ওই ওই জায়গাটাই দিবে, অথবা বলবে যে ফ্লোরটা এখনো ঠিক হয় নাই, এটা পরে লটারি করে ঠিক হবে। সাধারণত লটারি করে ঠিক হয় না, আগের থেকেই বলে থাকে যে আপনার টপ ফ্লোর অথবা 6 ফ্লোর অথবা 5 ফ্লোরের সাউথ ফেসিং, মানে সাউথ মানে সাউথ ওয়েস্ট একটা প্লটের এই জায়গার আপনাকে 3500 স্কোয়ার ফিট দিব, এই দাম। সো এই যে আপনার কাছে যে টাকা নিল 10,000 টাকা স্কোয়ার ফিট, 3,500 টাকা করে, 3,500 স্কোয়ার ফিট 10,000 নিল, এটা যেমনি তার জন্য একটা অব্লিগেশন ট্রান্সফার প্রাইসিং সে দিবে কাস্টমার। আপনার অব্লিগেশন হচ্ছে ওই লোকেশনে ওই সাইজের ওই বিল্ডিং এ আপনি দিবেন, এবং লেখা থাকবে যে শিংলারের লিফট দিবে, তারপরে অমুক কোম্পানির জেনারেটর থাকবে, ক্যাটারপিলারের জেনারেটর থাকবে, এইটা থাকবে, সেটা থাকবে। এইগুলো সব আপনার এটা কি এয়ার এয়ার কন্ডিশন কি অটোমেটিক থাকবে, নাকি এটা মানে সেন্ট্রাল এয়ার কন্ডিশন সিস্টেম চালু করে দিবে, নাকি আপনি নিজে করবেন, সবকিছু লেখা থাকে। কি ধরনের আপনার বাথরুম ফিটিংস দিবে, কি ধরনের টাইলস দিবে, এইগুলোই হচ্ছে পারফরমেন্স অব্লিগেশন। সো আইডেন্টিফাই দ্য কন্ট্রাক্ট, আইডেন্টিফাই দ্য পারফরমেন্স অব্লিগেশন ইন দ্য কন্ট্রাক্ট,
তারপর ডিটারমাইন দ্য ট্রানজেকশন প্রাইস। এবার এবার হিসাব হবে যে এইটা কয় টাকা দিবে, এই যে আপনি সার্ভিসগুলো দিবেন তার এগেইনস্টে কয় টাকা দিবে, এটাকে বলা হচ্ছে ডিটারমাইন দ্য ট্রানজেকশন প্রাইস। ট্রানজেকশন প্রাইসের সঙ্গে আমরা দেখেছিলাম যে যদি রিয়েল এস্টেট কোম্পানি অ্যাপার্টমেন্ট সেল করে আর যদি আপনাকে যদি নেয় হচ্ছে 12 লাখ টাকা, তার সাথে ভ্যাট কালেক্ট করে বা ট্যাক্স কালেক্ট করে, সো এই ট্যাক্স ভ্যাটটা ওই রিয়েল এস্টেট কোম্পানি শান্তা, আমি শান্তা হেড অফ ফাইন্যান্স ছিলাম, শান্তা যদি টাকাটা কালেক্ট করে থাকে, তো শান্তা মাস শেষে চালানের মাধ্যমে গভর্নমেন্টের ট্রেজারি চালান করে তার টাকাটা ওই ভ্যাট ট্যাক্সের টাকা জমা দিয়ে দিবে, কিন্তু তার টাকাটা হবে নেট অফ ট্যাক্স ভ্যাট যে টাকাটা, সেটাই তার ট্রান্সফার প্রাইসিং। So identify the contract with customer, identify the performance obligation, then determine the transaction price is number 3. Number 4 হচ্ছে allocate the transfer price to the performance obligation। এখন যেটা হয় যে আপনি বললেন যে শান্তা রিয়েল এস্টেট সেল করলো, বললো যে আমি 3500 স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট দিব, তার সাথে 2টা কার পার্কিং। কার পার্কিং থাকবে হচ্ছে ফার্স্ট ফ্লোরে একটা, গ্রাউন্ড ফ্লোরে একটা, বা গ্রাউন্ড ফ্লোরে সরি এই মানে বেসমেন্ট 1-এ একটা, বেসমেন্ট 2-তে একটা। অথবা বলে দিবে যে 2টা আপনার এই যে কার পার্কিং এই অ্যাপার্টমেন্ট হ্যান্ডওভারের সময় লটারি করে আপনাকে দেয়া হবে, এবং পার্কিং স্পেসের সাইজ হবে যে ও লেটস সে 10 ফিট বাই 6 ফিট। এই যে 2টা জিনিস সে দিল, একটা অ্যাপার্টমেন্ট দিল আর সঙ্গে দিল হচ্ছে একটা পার্কিং স্পেস, তো টোটাল টাকাটা একবারে নিচে হচ্ছে 12 লাখ টাকা, 12 কোটি টাকা। তখন এই যে ভাগ করলো যে কতটুকু হচ্ছে এই কাস্টমার এখন ভাগ করবে যে কতটুকু আমি ফ্ল্যাটে দেখাবো আর কতটুকু কার কার পার্কিং এ সেল দেখাবো, এই ভাগাভাগিটাকে বলে অ্যালোকেশন অফ ট্রান্সফার প্রাইসিং টু দ্য অব্লিগেশন। একইভাবে আমরা কম্পিউটার সেল যারা করে তারা বলে থাকে যে আমি কম্পিউটার সেল করলাম, আগামী 1 বছর আমি এটাকে আপনার ফ্রি সার্ভিস দিব, এটা ঠিক করে দিব, প্রবলেম হইলো আসবো। এই যে আমরা রহিম আফরোজ থেকে আইপিএস ইউপিএস কিনি, আইপিএস কিনলে বলা থাকে যেটা কিনেন আগামী 1 বছর মাসে করে একটা সার্ভিস দিব, তখন তারা হিসাব করে যে 30,000 টাকায় সেল করলাম, এর ভিতরে 25,000 টাকা হচ্ছে আইপিএস এর দাম, আর 5,000 টাকা আমি আগামী 1 বছর ধরে যে 12টা সার্ভিস দিব তার একটা সার্ভিসের কস্ট। তখন সে রিকগনাইজ করবে 25,000 টাকা অ্যাজ রেভিনিউ হয়ে তখন সেল করে ফেললো, আর ওই 5,000 টাকাকে ভাগ দিবে হচ্ছে 12 দিয়ে, বা 6,000 টাকাকে ধরেন আমি 30,000 টাকা আইপিএস সেল করলাম, বললো 24,000 টাকা আইপিএস এর দাম আর 6,000 টাকা হচ্ছে সার্ভিস, তখন সে হিসাব করবে এই 12টা সার্ভিস দিতে হবে 6,000 টাকার দাম, তাহলে প্রতিটা সার্ভিস 500 টাকা, তাহলে সে 24,000 টাকা রেভিনিউ রিকগনাইজ করবে যেদিনই ইউপিএসটা লাগাই দিয়ে আসবে, আইপিএসটা লাগিয়ে দিয়ে আসবে ওই বাড়িতে। এরপরে তাহলে 24,000 টাকা রেভিনিউ রিকগনিশন হলো, 1 মাস চলে গেল, জানুয়ারি চলে গেল, ফেব্রুয়ারিতে যে সার্ভিস দিয়ে সে আরো 500 টাকা রেভিনিউ রিকগনিশন করবে, মার্চে যে আরো 500 টাকা, এপ্রিলে যে আরো 500 টাকা। তার মানে আপফ্রন্ট সে যখনই সেল করলো তখনই 24,000 টাকা রিকগনাইজ করলো, আর যে 12টা সার্ভিস দেওয়ার কথা ওই 12টা সার্ভিস 12 মাসে ভাগ ভাগ করে এক একটা সার্ভিস দিচ্ছে, রেভিনিউ রিকগনিশন করছে, এইটাকেই বলে হচ্ছে আপনার হচ্ছে এই অ্যালোকেশন। আর ওইটাকে রেকগনিশনটাই অলরেডি বলে দিছে যে কিভাবে রিকগনিশন হবে। অ্যালোকেশন তো করে ফেললেন যে 24,000 টাকা ইজ ইওর আইপিএস আর 6,000 টাকা সার্ভিস চার্জ, এইটাকে যখন ভাগ করবেন রিকগনাইজ রেভিনিউ ওয়েন, তো কখন করবেন, আইপিএস ডেলিভারি করেই হচ্ছে আপনি করে ফেললেন 24,000 টাকা, আর পরবর্তীকালে এক একটা করে সার্ভিস যখন দিচ্ছেন 1 মাস গেলে 500, দ্বিতীয় মাসে আরো 500, এরকম করে যখন রিকগনাইজ করবেন তখন ইজ পারফরমেন্স অব্লিগেশন অনুযায়ী এটাকে করলেন। সো এই 5টা যে স্টেপ, এটা কি মুখস্থ কেউ বলতে পারবেন? আমি সরাই ফেললে কেউ বলতে পারবেন? দেখি আপনার কতটুকু মনোযোগ দিচ্ছেন, বলেন 5টা। এটা মুখস্থ করা দরকার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার সাইফুল ইসলাম বলছি হ্যাঁ স্যার। প্রথম হচ্ছে যে আমার আইডেন্টিফাই দ্য কাস্টমার কন্ট্যাক্ট, হ্যাঁ তারপরে হচ্ছে পারফরমেন্স অব্লিগেশন, হ্যাঁ এরপরে হচ্ছে স্যার ট্রানজাকশন প্রাইস। ট্রানজাকশন প্রাইস, হ্যাঁ 3 নম্বর। তারপর তারপরে হচ্ছে স্যার অ্যালোকেশন অফ অ্যালোকেট অব্লিগেশন, দ্য পারফরমেন্স ট্রানজাকশন অব্লিগেশন এবং রিকগনিশন অফ হ্যাঁ রেভিনিউ রিকগনিশন রিকগনিশন হোয়েন অ্যান্ড অ্যাজ পারফরমেন্স। খুবই সুন্দর, চমৎকার, থ্যাংক ইউ ভাই, আপনি একদম ভালোভাবে বলতে পারছেন। সো যে কোনো কিছুর অনেক সময় এরকম হতে পারে যে 1 কেজি চাল সেল করছে, তাহলে এই কন্ট্রাক্টও ওর ভিতরেই আছে সিম্পল, তার অব্লিগেশন হচ্ছে যে 1 কেজি ভালো চাল দেয়া, ট্রানজাকশন প্রাইসও ধরেন 70 টাকা,
অ্যালোকেশনের বিষয় নেই, যদি 1 কেজি চাল ওটা পুরোটাই ঢুকে যাবে। আর কখন, যখন সে এটা সেল করে ফেলছে, ফেরত আসে নাই, তার মানে এটা হয়ে গেছে। আর যদি এমন হয় এই রিকগনাইজ হবে না, এরকম হতে পারে যদি বলে যে ভাই একটা কাজ করেন, বাসায় তো চাল নিতে বলছে, মিনিকেট নিতে বলছে নাকি নাজিরশাইল নিতে বলছে আমি মনে নাই, সো আপনি 2 কেজি চাল দিয়ে দেন, এখন নাজিরশাইল দেন, যদি ভুলে যায় তাহলে কাল, যদি ভুল হয় কালকে চেঞ্জ করে আপনি মিনিকেট চেঞ্জ করে দিন। তখন হচ্ছে এই এই পর্যন্ত, মানে এই পর্যন্ত করে সে আপাতত থামবে, এইগুলো কালকে সকালে সে এন্ট্রি দিবে। আমি যদি একটা চালের দোকানদারের অ্যাকাউন্টিং দেখি, যদিও চালের দোকান এইভাবে রেভিনিউ রিকগনিশন করে না, বাট যুক্তি হিসেবে বলি, লজিক হিসেবে বলি, তখন সে সকালবেলা যখন কনফার্ম করবে না, যাওয়ার সময়, অফিস যাওয়ার সময় লোক বললো না ভাই ঠিকই আছে, আমি নাজের সেলই বলছিলাম ঠিক আছে, তখন সে প্রত্যেকটা রেভিনিউ রিকগনিশন করে সেল রিকগনাইজ করে ফেলবে। সো এটা ইজ এ ভেরি সিম্পল প্রিন্সিপাল বেসড ডিসকাশন, বাট ভেরি ইম্পর্টেন্ট। এখন বলেন, আপনারা অলরেডি অনেকগুলো কোশ্চেন করছেন, আর কোনো কোশ্চেন আছে কিনা? আমি কিন্তু আরো কিছু জিনিস দিব এরপরে। এটারই ওই যে বললাম, কন্টাক্ট রিটেন হইতে পারে, ভার্বাল হইতে পারে, অনেক কিছু আমি আলাপ করে ফেলছি। সো আর বেশি কিছু আপাতত আলাপ করব না, আমি কয়েকটা, এইটার তো কালকে ভিডিওটা পাবেন, কিন্তু আমি এখন ইমিডিয়েটলি আরো দু একটা ভিডিও দিব, আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন। এখানে ক্রিটিক্যাল কিছু ডিসকাশন আছে, যেটা ক্লাসের এই লেভেলে আমরা এতটা কাভার রাখি নাই। হ্যাঁ, অনেক কিছুই আছে, একটু ডিটেইল বোঝার দরকার আছে, এগুলো আমরা বলে দিব। সো আইএফআরএস 15 এর রেভিনিউ রিকগনিশনটা সোফার একদম বেসিকে সমস্ত ডেফিনেশন থেকে শুরু করে সবগুলো আমরা বললাম। এইটা বোঝা গেল কিনা, বা এর উপর কোনো কোশ্চেন আছে কিনা? আমি এর অ্যাডভান্স লেভেলে বেশ কিছু ভিডিও দিব, নেক্সট ক্লাসে আপনারা এটা জিজ্ঞেস করবেন। বাট আপাতত যেটুকু বলেছি এইটার বেসিসে, অথবা আপফ্রন্ট এখন কোনো মাথায় আসছে কিনা যে স্যার এই কোশ্চেনটা আমার একটু জানতে ইচ্ছা করছে, প্লিজ, এনি কোশ্চেন? আসসালামু আলাইকুম স্যার। লাস্ট ওয়ালাইকুম আসসালাম। ক্লাসে বলছিলেন যে প্রাইম কস্ট নিয়ে ভিডিও দিবেন, এখানে যিনি হোস্ট ভাই আছে উনি যদি একটু নোট করে পরবর্তীতে এগুলো আবার আপনাকে মনে করাই দেয় বা উনি একটু আচ্ছা ম্যানেজ করে দিয়ে দেয় তাহলে ভালো আচ্ছা হবে। আচ্ছা, প্রাইম কস্ট, ওকে, আমি ঠিক আছে, থ্যাংক ইউ, আপনি মনে করে দিচ্ছেন। আমি খাতায়ও লেখা আছে কিন্তু আমি পরে ভুলে গেছি, ঠিক আছে, এটা আমি দেখছি। প্রাইম কস্ট, ওকে। মানে প্রাইম কস্ট হচ্ছে ওইটা, ওই যে আমরা যখন কস্ট অফ গুডস সোল্ড বের করি তখন দুইটা থাকে, প্রাইম কস্ট এবং কনভার্সন কস্ট। ইয়েস, আমি এটা মনে, আজকে আর ভুলবো না, দিয়ে দিচ্ছি। আর আজকে আরেকটা বলছিলাম সম্ভবত ওই যে ইয়েটা, আদার কম্প্রিহেনসিভ ইনকাম। আমি এখনই মানে ক্লাসে এখানে উঠবো না, ক্লাসে থাকা অবস্থায় দিয়ে দিব, আদারওয়াইজ এটা ভুল হতে পারে। হ্যাঁ, বলেন আর কোশ্চেন। স্যার আর আমার একটা কোশ্চেন আছে, আপনি যেহেতু জি শান্ত প্রপার্টিসে ছিলেন, তাহলে আমাদেরকে জি একটা যে ইয়ে করেন, স্যার। সেটা হচ্ছে স্যার, ওই যখন ফ্ল্যাটটা ট্রান্সফার করা হয় একটা কন্ট্রাক্ট থাকে যে এত, মানে 40 লাখ 50 লাখ টাকা আপনার ফ্ল্যাটের দাম, কিন্তু রেজিস্ট্রেশন যখন করতে যায় তখন কিন্তু ওই রেজিস্ট্রেশন কস্টটা সম্পূর্ণ বায়ারের উপর চাপায় দেয়, এবং কি এআইটি অফ সেলার এইটাও চাপায় দেয় স্যার। এই এআইটিটা সেলারে আসলে কি রেভিনিউ হিসেবে ধরবে না না ধরবে, সেটা আমি বুঝতে। আচ্ছা, প্রথম হচ্ছে এটা বাংলাদেশের কনটেক্সটে উল্টা। আপনার যিনি কিনবে, যদি কোনো গেইন ট্যাক্স থাকে বা এটা থাকে, এটা কিন্তু করার কথা সেলারের দেওয়ার কথা, কিন্তু বাংলাদেশের এই প্র্যাকটিসটা দীর্ঘদিন ধরে আছে, এবং এটাই প্র্যাকটিস যে হচ্ছে আপনার ইয়ে হয় না। আমরা ওই দেখি যে আপনার এই বায়ার এটা শেয়ার করে, যদিও এটা কিন্তু ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী আপনার টাকা, দেখেন এটা এটা শান্তা না, শান্তা কম্পারেটিভলি অনেক কমপ্লাইন্ট কোম্পানি বাংলাদেশে। শান্তা হোল্ডিং ইজ, যদি রিয়েল এস্টেট ধরেন, নাম্বার 1 কমপ্লাইন্ট কোম্পানি, এটা নিয়ে কোনো ডাউট নেই। হ্যাঁ, কিন্তু আমরা বাংলাদেশের সিস্টেমটাই এমন করে ফেলছে রিয়েল এস্টেট শুরু থেকেই, যে যখনই বাই সেল করে তখনই ট্যাক্সটা, গেইন ট্যাক্স যেটা আসলে সেলারের ট্যাক্স, কিন্তু নেওয়া হয় কাস্টমারের কাছ থেকে। সো এইটা আসলে একটা ব্যাড প্র্যাকটিস, এই কারণে এইটা লজিকটা খাটে না। এখন সেইখানে আমরা যেটা করি সেটা হচ্ছে, যেহেতু গেইন ট্যাক্সটা আমি কাস্টমার কাছে নিয়ে নিচ্ছি, আমরা তখন ওই টিপি করবার সময় ওইটা বাদ দেই না, টোটালটাই আমরা অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট করি, যে টোটাল রেভিনিউ বছর শেষে বা একটা পিরিয়ড শেষে গেইন ট্যাক্সের অংশটা আমরা জমা দিয়ে দিই। বাট হিসাব অনুযায়ী কিন্তু এটা আমারই দেওয়ার কথা ছিল, কিন্তু আমি এটা কাস্টমারের কাছ থেকে নিয়ে নিই। অতএব এই জন্য আমরা ট্রান্সফার প্রাইসিং এ এই যে ডিটারমাইন দ্য ট্রান্সফার ট্রানজেকশন প্রাইস, তখন এই ট্রানজেকশন প্রাইস বের করার সময় আমরা এটা রেভিনিউ হিসেবে রিকগনাইজ করি। মানে এটা কিন্তু সারা পৃথিবী বা নিয়ম অনুযায়ী বা ইনকাম ট্যাক্সের আইন অনুযায়ী কিন্তু দেওয়ার কথা হচ্ছে সেলারের। বাট আমাদের বাংলাদেশের প্র্যাকটিসে এটা অনেক কথা হয়েছে, হাজার, মানে হাজার কোশ্চেন ছিল, বাট এটা ইস্টাবলিশ যে এখানে ক্রেতাই এই ধরনের সমস্ত গেইন ট্যাক্স, ভ্যাট ট্যাট সব ক্রেতা দেয়। যদিও ভ্যাট ক্রেতারই দেওয়ার কথা, কিন্তু গেইন ট্যাক্স বা এআইটি টিআইটি সব দেওয়ার কথা সেলারের। এটা সেলার না দিয়ে দেয়, দেয় হচ্ছে বায়ারের কাছ থেকে নেয়। এনি আদার ফার্দার কোশ্চেন? হুম, জি বলেন, বলেন, স্যার আমার একটা অফ ট্র্যাকে একটা কোশ্চেন ছিল স্যার। বলেন।
সেটা হচ্ছে স্যার আমরা তো আইএফআরএস এর যে ডিপ্লোমাটা হচ্ছে সেখানেও হুম আমরা আছি। আপনি যে স্টাইলে বা যে ধরনের বোঝান, বিভিন্ন ধরে ধরে প্রত্যেকটা কোড করে করে বোঝান, এভাবে যদি আমাদের তারেক স্যারও একটু এভাবে বোঝান তাহলে আমাদের জন্য আচ্ছা, আরেকটু ভালো এখানে হয়। একটা বিষয় হচ্ছে কি ভাই, আমি বলি, তারেক হচ্ছে আইএফআরএস এর একটা বস পাবলিক, ও কিন্তু খুবই একটা সাংঘাতিক রকম, ও মানে খুবই, মানে আমরাও ইনফ্যাক্ট সত্যি কথা বলতে কি, আমি যখন মাঝে মাঝে কোনো ইস্যু আসতো, ও যখন আরআরএইচে ছিল, এখন তো আর আরআরএইচে নেই, তখন ওর সাথে আলাপ করতাম, তারেক এটা ঠিক আছে কিনা, ও আমার ক্লোজ ছোট ভাই। এখন কোশ্চেন হচ্ছে, এক একটা মানুষ এক একভাবে পড়ায়, তো আমি যেভাবে পড়াচ্ছি এইটা একটা স্টাইল, তো আপনি ওরটা ওর মতো করে করেন, আর আপনি যেহেতু এই ক্লাসে জয়েন করছেন বা আছেন, প্লাস আমি আপনাকে খেয়াল রাখবেন যে আমার কিন্তু, আপনি যদি তারেক যেটা পড়াচ্ছে আপনি যদি আমার নাম দিয়ে ইউটিউবে সার্চ করেন তাহলে আপনি এটা পেয়ে যাবেন। তো এটা হয় কি, মানে আমরা আসলে, আমি আমার পক্ষে এটা বলা কঠিন আরেকজনকে যে ভাই এটা আমার স্টাইলে পড়ান, প্রত্যেকটা মানুষ তো আলাদা। আমার স্টাইলটা, আমি যেহেতু এটা এভারেজ চিন্তা করি, আমি সবসময় একটু বুঝতে অসুবিধা আমার, অত ট্যালেন্টেড নাই, এই জন্য আমি বলি একটু ওইভাবে, এক একজন একভাবে পড়ায়। আমি তো দেখেছি আরো, না, আরো যারা জি স্যার। বাংলাদেশের বেস্ট, বেস্ট যদি 4-5 জন ধরেন তাহলে তো ডেফিনেটলি আমার নাম রাখে ওরা ভদ্রতা করে, 4-5 জনে স্নেহাশিস দা আসে, এস কে তারেক আসে, না, তারেক, তারপরে যে এই তারেক কামাল আসে, আর তাদের প্রত্যেকের একটা নিজস্ব স্টাইল আছে। তো এই কারণে আমি এটা বলা কঠিন, তারপরেও আপনি যেহেতু বলছেন আমি ওর সাথে একটু আলাপ করবো যে আরেকটু স্যার ওনার কিভাবে। বোঝানোর ক্ষমতা খুব ভালো, উনি খুব সুন্দর করে ডেমনস্ট্রেট করে বুঝিয়ে দেয় বিভিন্ন, হুম, মানে আপনি যেরকম প্রত্যেকটা কি করে কোড গুলোকে বলে এটার ব্যাখ্যাটা একটু, ইন্টারপ্রিটেশনটা একটু সুন্দর করে আর একটু করে দেন। ঠিক আছে, আমি এভাবে বলবো হলে তারপর, আমি বলবো, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। ওকে, আজকে কি আমরা আসসালামু তাহলে আলাইকুম শেষ করবো? স্যার। জি স্যার বলেন সাইদুল প্লিজ। ইসলাম স্যার। হ্যাঁ বলেন ভাই। স্যার আপনার সাথে তো আমার একটু স্যার ছিল আর কি, ওই ইয়ের আগে একটা মেসেজ হুম, দিয়ে রাখছিলাম হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি কি স্যার কালকে কখন স্যার একটু টাইম করবো কালকে, স্যার? কালকে আপনি মানে দেখা করবেন না ফোন করবেন, আপনি দুইটা, 2টা 3টার দিকে ফোন দেন, 2টা থেকে 3টার দিকে, আচ্ছা অসুবিধা আমি নেই। তাহলে আগে স্যার ফোনে আপনাকে শিওর স্যার একটু বিষয়টা শিওর অবগত করে শিওর রাখি, তারপরে স্যার শিওর আসবো স্যার। শিওর ভাই, শিওর। ওকে স্যার, তো আসসালামু থ্যাংক আলাইকুম। ইউ, শেষ করি, আসসালামু আলাইকুম, হ্যাঁ? শেষ করি আজকে, আমি দিয়ে দিচ্ছি। লাস্ট জি ওয়ালাইকুম আসসালাম ছিল স্যার। জি, আমি দিয়ে দিয়েছি অলরেডি 2টা, আপনারা পেয়ে যাবেন, আমি দিয়ে দিয়েছি। জি, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। জি, স্যার, যদি আপনার মাঝে মাঝে ক্যামেরাটা অন করেন ক্লাসের মাঝে তাহলে একটু ভালো লাগে স্যার। ওকে ওকে, তাহলে ঠিক আছে, আমরা নেক্সট জি দিনে স্যার। করবো, নেক্সট দিনে করবো ইনশাল্লাহ। জি ঠিক আছে, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম।